এসে জয়েন করেছেন, কিন্তু কষ্ট করে, যদিও আপনি অনেক ব্যস্ত। আমি জানি যে সাংবাদিকতা পেশাটাই এমন যে অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তারপরেও আমি আশা করবো যে আপনাকে নেক্সট টাইম যখন আমরা কল করবো তখন আমরা আবার পাবো আপনাকে। আমি আশা করছি তো আর 2-3 এপিসোডের মতো আসতে পারবো। গল্পগুলো অনেকগুলো আমি মাত্র সবে শুরু করেছি। আমাদের সময় খুবই অল্প, সেই জন্য হয়তো শুধু হচ্ছে আমার বাইরে একটা কুষ্টিয়ার একটা মানে গল্প আছে, নতুন গল্প। এটা উনি নিজে বলতে যাচ্ছে পাবনাতে নতুন ঘটনা। আচ্ছা, সেই ঘটনাটা আমাদেরকে একটু, আচ্ছা তাহলে সেই ঘটনাটা আমি বলতে পারি ইচ্ছা করলে আমাদেরকে। কুষ্টিয়াতে ঘটনা ঘটেছিল না? কুষ্টিয়া না, এটা হলো পাবনার ঈশ্বরদী থেকে আব্দুলপুর যাওয়ার। আচ্ছা, কি ঘটনা বলুন। আমি আমার এক ফ্রেন্ডের বাসায় যাচ্ছিলাম, তো যাওয়ার ভিতর রাস্তায় ট্রেন লেট হয়। সেই ট্রেন যাওয়ার কথা ছিল আপনার 9টায়। আমার ফ্রেন্ড ওইখানে অপেক্ষা করতে করতে ও চলে গেছে, কারণ তখনকার আপনার এই মোবাইল নেই। হ্যাঁ, এখন তো মোবাইল আছে যে বলা যায় যে আমি দোস্ত 1 ঘন্টা দেরি হচ্ছে, 2 ঘন্টা দেরি হচ্ছে, তখন কিন্তু সেটা ছিল না। তখন আমরা 12টার সময় আমি আব্দুলপুর রেল স্টেশন নামলাম। নামার পর দেখি যে কোথাও কোনো নেই, মানুষজন নাই, 2-1টা দোকানে আছে, হ্যাঁ জাস্ট ওনারা বসে আছে। তখন আমি লোকেরা বললাম যে ভাই আমি অমুক গ্রামে যাবো, হ্যাঁ মুকুল আমার ফ্রেন্ডের নাম, তো ওইখানে যাবো ভাই, কিভাবে যাইতে পারি আমি? হ্যাঁ, তখন বলতেছে যে ভাই এখান থেকে তো এখন রিক্সা নাই, রিক্সা পাবেন না, তো প্রায় 1.5-2 কিলোমিটার আপনার হাইটে যেতে হবে। আচ্ছা, আমি বললাম যে ভাই আপনি আমার যদি রাস্তাটা দেখায় দেন তাহলে আমি হাইটে যাবো। ওকে। তখন উনি বলতেছে যে ভাই আপনি হাইটে যান আর যেভাবে যান আপনি একা যেতে পারবেন না। আচ্ছা, হ্যাঁ, তাই আমি বললাম ভাই তাহলে কিভাবে যাবো? আপনি একটু বসেন। হ্যাঁ, বসছি। বসার পর আমার জিজ্ঞেস করলো কোথেকে আসলাম, কি আসে বিষয়গুলি। হ্যাঁ, তারপর ওই দোকানদার নিজেই আমাকে নিয়ে রওনা দিল। যাওয়ার পর সে যাওয়ার সময় হাতের ভিতরে একটা লাঠি নিত। আচ্ছা, আমি লাঠি জিজ্ঞেস করলাম যে ভাই লাঠি নিলেন কি জন্য, কি রাস্তা থেকে কুকুর টুকুর আছে কিনা? হ্যাঁ, কয় না ভাই কুকুর না, হ্যাঁ শিয়াল আছে। আচ্ছা, হ্যাঁ রাস্তায় শিয়াল আছে। তো আমি বেশ কিছু দূর গেলাম। যাওয়ার পর সে আমাকে বলতেছে ভাই আপনি একটু জোরে হাঁটেন। আমি বললাম যে কেন ভাই? অনেক দূরই করে আসছি, আর আপনাদের রাস্তাঘাট তো আমি ঠিক চোখে দেখতেছি না, অন্ধকার। আপনি আমার হাত ধরেন। আমি হাত ধরছি, আমি হাত ধরে আমি হাঁটতেছি। মানে তখন পায়ের স্পিড যত বাড়াইতেছি মানে বুঝা দিতেছে যে তার থেকে ডবল কমতেছে। আচ্ছা, হ্যাঁ, তো হঠাৎ করে পিছন দিকে আমার কয়ে আপনি পিছন দিকে চেয়েন না। তখন মনে করেন আমি পুরা মানে ভয় পেয়ে গেছি যে কি হচ্ছে এটা, হ্যাঁ ঘটনাটা কি। তখন শরীরটা আমার পুরা মানে গরম হয়ে গেছে। আমি চিন্তা করলাম যে পিছন দিকে চেয়ার না করলো আবার সামনেও যে এবার করতেছে, কোন জোরও তো হাঁটতে পারতেছি না। তো প্রায় 1 কিলোমিটার মতন আইসা গেছি। আইসা যাওয়ার পর দেখি আমাদের পাশেই মানে পাশ দিয়ে মানে একটা লোক হাঁটতেছে, ঠিক আছে। আমার বলতেছে যে ভাই আপনি ডাইনে ভাই পিছন দিকে তাকায়েন না, আপনি সোজা হাঁটেন। উনি বলতেছে, আমি শুনতেছি, আমি হাঁটতেছি। ওই লোক ঠিক আমার মানে কাঁধ বরাবর হয়ে গেছে, হ্যাঁ যাইতেছি। তো হঠাৎ করে আপনার মাঝ পথে যাওয়ার পর এক লোক সম্ভবত মনে হয় প্রস্তাব টস্তাব করার জন্য বাড়ির বাইরে হয়েছে। তো ওনার সামনে দাঁড়াইলাম। দাঁড়ানোর পর পিছন থেকে আমাদের বলতেছে কতটুকু হ্যাঁ যাবি আর, এই কথা জাস্ট আমার কানে আসছে। আসার পর আমি চিন্তা করতেছি যে মনে হয় আমার পাশের লোকজনই বলতেছে যে এটা। তো যাওয়ার পর আমি ওই লোক বলতেছে যে ভাই আমি আপনার সাথে আর যাইতে পারবো না। হ্যাঁ, আমি বলি কেন ভাই? হ্যাঁ, তো আপনার লোক, আপনি রাত্রে এই বাসায় থাকেন, আমি পরে আপনাকে সকালে পৌঁছাই দেব। তো ওই যে লোক মানে বাথরুম করার জন্য বাইরে হয়েছিলেন, উনি বাইরে হয়েছেন, উনি বাইরে হয়ে আমাকে বলতেছে যে আপনারা কাদের বাসায় যাবেন? আমি বললাম যে ভাই আমি মুকুলদের বাসায় যাব। ও আচ্ছা, মুকুলদের বাসায় যাবেন, আচ্ছা ঠিক আছে চলেন। তো ওই এলাকায় তখন মনে করেন যে আপনার ভিডিও মনে করেন সবাই চাঁদা দিয়ে দেখতো। তো ওই বাড়িতে পাশে আর কি এক বাড়িতে আপনার ওই
ভিডিও আনছে, তো ওরা গ্রামের সবাই মানে ওইখানে গেছে, কিন্তু উনিও যাবে আর কি এরকম ইয়েতে। তাহলে চলেন আমরা যাই। আমরা যাই, যাওয়ার পরে বলতেছে যে ঠিক আছে চলেন, 3 জন হয়েছি, এখন যাওয়া যায়। তা আমরা হাঁটতেছি, হাঁটার পর অর্ধেক রাস্তা যাওয়ার পর আপনার বেশ কিছু দূর, প্রায় 50 গজ হবে, আগে একটা কি আছে আপনার কালভার্ট। কালভার্টের এখানে যাওয়ার পর বুঝাইতেছে যে কালভার্ট ভেঙে গেছে। আচ্ছা, মানে যে কালভার্ট পুরা ভাঙা, আমরা এখন পার হবো কিভাবে, এটা আপনারা দেখতে পাচ্ছেন? এটা আমি স্পষ্ট দেখতেছি। এরপরে কি ঘটলো? 3 জনে দেখতেছি। এখন উনি বলতেছে কি রে, কালভার্ট হলো ভালো জিনিস, এটা ভাঙলো কিভাবে, এটা তো নতুন করছে। তখন ওই ভদ্রলোক 2 জনে ওনারা আলাপ করতেছে, কিন্তু আমার কিন্তু বুঝতে দিচ্ছে না যে এখানে কি হচ্ছে। তারপরে আমি বললাম যে ভাই এটা কিভাবে যাওয়া যায় এখন? ভাই কিভাবে যাওয়া যায়, আপনি এইটার উপরে সোজা হাইটা যান। আমি ধর্মিয়া ভাঙ্গিয়া পড়ে লাগে, ভাঙ্গা দেয় পড়ে মতো, কারে না পড়বেন না। ওই লোক প্রথম পার হইলো, তারপরে দ্বিতীয় আমি পার হইলাম। সে ভাঙার মনে হচ্ছে কিন্তু আপনি কালভার্টের উপর হেঁটে চলে গেছেন, কিন্তু অরিজিনালি কিছুই না। ঠিক আছে, চোখের ভুল। পুরা সম্পূর্ণ চোখের ভুল। তারপর আপনি অনেক দূর যাওয়ার পর একটা মানে বাঁশ গাছের যে জঙ্গল আছে, এই জঙ্গল আছে 2 পাশ দিয়ে। ঠিক আছে, 2 পাশে জঙ্গল আছে, জঙ্গলের সামনে ঠিক একটা বাঁশ ফালানো আছে। মানে বাঁশ গাছটা মনে হয় আপনার যে এই তুফান হয়েছে বা বাতাস হয়েছে। আমাদের তো শেষ করতে হবে, একটু তাড়াতাড়ি যদি বলতেন যে তারপরে কি ঘটলো। না, তারপরে মনে করেন ওই বাসটা দিয়া যাইতেছিলাম, তো আমাকে ওই লোকটা হাত দিয়ে টান্দা ধরছে। এটা বলছে যে আপনি কি করতেছেন? আমি কেন ভাই পারে যেতেছি, না এটার উপরে যাওয়া যাবে না। আমি কেন? আপনি এটার উপরে গেলে বাস গাছ সোজা হয়ে যাবে। আচ্ছা, ঠিক আছে, আর আপনি তলদা যদি যান তাহলে আপনার বাস দিয়ে চাপাটা ধরবে। আমি তাহলে যাবো কোন দিয়ে? আমার বলতেছে যে আপনি কি করেন, এই বাস গাছের এই সামনে দিয়ে যে জায়গাটা আছে নাইমা তারপরে পার হন। আমি পার হইলাম, গেলাম। তো আমার ওই ফ্রেন্ডের বাসায় পর্যন্ত আমরা আল্লাহর রহমত ভালো মতন পৌঁছাইছি। পৌঁছানো যাওয়ার পরে আমার ওই ফ্রেন্ড বলতেছে যে তুই যে আসছস, এত রাত্রে তোর আসাটা ঠিক হয় নাই। তোর সাথে যেটা ছিল ওইখানে একটা আপনার গাছ আছে, তুলা গাছ। ওই তুলা গাছে এক থাকে আর কি, তো সেটাই আমাদের পিছনে ছিল আর কি। সেটা হচ্ছে এই গ্রামের নিশ্চয়ই সবাই জানে সেই ব্যাপারটা। সবাই জানে। ওকে, এবং এই জন্য কিন্তু ওনারা আলাপ করতেছে, কিন্তু আপনাকে বুঝতে দিচ্ছে না। বুঝতে পেরেছি। যাই হোক, আমরা এখন একটা ব্রেক নিব এবং ব্রেকের পরে ফিরে আসবো আবারও। সো স্টে টিউনড টু রেডিও ফুড। যারা এসএমএস করেননি তারা এসএমএস করুন, লিখে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার মেসেজ পাঠিয়ে দেন 94 নাম্বার। আপনাদের সবাইকে স্টুডিওতে আসার জন্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। কিন্তু পরবর্তীতে আবার আসতে হবে, এবং আমাকে একটু আগে মুন্না ভাই বললেন যে তিনি পরবর্তীতে আবারও আসার চেষ্টা করবেন। সো আমরা তখন তার কাছ থেকে সেই ঘটনাগুলো আবারও জেনে নিব। এবং তার কাছে অসংখ্য ঘটনা রয়েছে। আমাকে একটা লিস্ট দেখাচ্ছেন তিনি, এবং সেই লিস্টে আমি দেখলাম যে অসংখ্য ঘটনা রয়েছে। তো মুন্না ভাইকে নিয়ে আমরা আবারও ফিরে আসবো। এবং অনেকেই এর মাঝখানে দেখতে পাচ্ছি উত্তরা নিয়ে অনেকে অনেক কথা বলছেন, এবং আমার মনে হয় যে আমরা আসলে আরেকটু লম্বা সময় দিতে পারতাম ওনাকে, তাহলে আরো অনেক বড় অনেক বেশি তার সাথে ঘটনাগুলো জেনে নেওয়া যেত। যাই হোক, আমরা ছোট্ট ব্রেক নিয়ে ফিরে আসছি একটু পরে। সো স্টে টিউনড টু রেডিও ফুড। শুনছেন সবসময় রেডিও ফুডের সাথে আছে রাসেল। চলছে ভূত ওপেন এবং ঘড়িতে সময় 1:02। আর আমরা পাচ্ছি অসংখ্য এসএমএস। আপনাদের আমাদেরকে এসএমএস করেছেন ইনসান ভূত লক্ষ্মী বাজার থেকে, এছাড়া আমাদেরকে এসএমএস করেছেন শাহিন সিলেট থেকে, এবং আমাদেরকে এসএমএস করেছেন হিপ হপ ফকির, এছাড়াও সানি এসএমএস করেছেন চিটাগং থেকে, ইমরান এসএমএস করেছেন খুলনা থেকে, এবং তিনি ফার্স্ট টাইম ভূত এফএম শুনছেন বলে দাবি করেছেন। সানি আমাদেরকে বাড্ডা থেকে এসএমএস করেছেন, এবং তার এক্সাম চলছে, তারপরে তিনি আমাদের সাথে আছেন। এবং নর্থ সাউথ ভূত আমাদের এসএমএস করেছেন। এছাড়াও হিমাল আমাদের এসএমএস করেছেন তিজমার খান। এছাড়া আমাদের এসএমএস করেছেন আমাদেরকে এসএমএস করেছেন, আমি নামটা বুঝতে পারি, মাসুদ এসএমএস করেছেন আমাদেরকে, সাগর এসএমএস করেছেন, ব্লিডিং আইস আমাদের এসএমএস করেছেন, রোমিও ভূত এসএমএস করেছেন। এছাড়া আমাদের এসএমএস করেছেন আমি দেখতে পাচ্ছি নিঝুম
মেহমান এসএমএস করেছেন। যাই হোক, আরাফ এসএমএস করেছেন উত্তরা থেকে এবং তিনি বলছেন যে আমি তিনি প্রথম এসএমএস করলেন আর কি, প্রথম এসএমএসটি আমি পড়ে ফেলেছি। এছাড়াও আমাদেরকে এসএমএস করেছেন কাইয়ুম সিলেট থেকে, গোফরান এসএমএস করেছেন বরিশাল থেকে। যারা এখন এসএমএস করতে যাচ্ছেন তাদেরকে বলি নিয়মটা শাউট লিখে স্পেস দিয়ে আপনার নাম লিখে স্পেস দিয়ে আপনার মেসেজ লিখে পাঠিয়ে দিবেন না এই 40 নাম্বারে। আমাদের একজন রেগুলার লিসনার এবং আমাদের সাথে গেস্ট হয়ে এসেছিলেন আমাদের এখানে কাউসার রহমানী শাহবাগ থেকে, তিনি লিখেছেন যে রাসেল ভাই আমি কিছু এইসব প্যারানরমাল যে সমস্ত ব্যাপার স্যাপার আছে তাদের নাম বলতে চাচ্ছেন তিনি, এবং তিনি বলছেন যে অঞ্চল ভেদে এদের নাম বিভিন্ন ধরনের হয়, একই জিনিস বিভিন্ন এলাকায় ভিন্ন ভিন্ন নাম। যেমন চুন্নি, এটি অনেক লম্বা, উচ্চতায় প্রায় একটা তাল গাছের মতো, এবং এটি সাধারণত যে জায়গায় তাল গাছ এবং বট গাছ থাকে সেই স্থানে থাকে। রাতে দেখা যায় তার এক পা থাকে বট গাছে এবং এক পা অন্য পা আরেকটা গাছে, অনেকে এরকম দেখে থাকে আর কি। এছাড়া আরেকটা নাম আছে, স্থানীয় নাম হচ্ছে ভোলা, এটা খুব চিকন, মানুষের আকার ধারণ করে। আগের রাতে কেউ কোনো কথা দিয়ে রাখলে ওই যে ভুলা নিয়ে যায় আর কি, এরকম ধরনের কথা বলেছেন। এছাড়াও আরেকটা নাম বলেছেন সেটা হচ্ছে গলাকাটা মঙ্গল, মানুষের মতোই, শুধু এর মাথা থাকে না। সে সমস্ত এলাকায় অতীতে মানুষ বই দেওয়া হতো, সেই সমস্ত এলাকায় দেখা যায় বোড়া ধরা, যেটা রাতের বেলায় এটা হয় এবং দেখা যায় না। এবং আরেকটা হচ্ছে বামন, এরা খর্বাকৃতি, খুবই ছোট হয়, প্রচন্ড শক্তিশালী। তো বিভিন্ন স্থানে বিভিন্ন ধরনের যে সমস্ত ঘটনা বা প্যারানরমাল যে সমস্ত ঘটনা মানুষজন শেয়ার করে, তখন এই ধরনের নামগুলো তারা উল্লেখ করে। কেউ তাদের এলাকায় বলে চুন্নি, কেউ তাদের এলাকায় বলে ভোলা, কেউ তাদের এলাকায় বলে গলাকাটা মঙ্গল, কেউ বলে বোড়া ধরেছে, কেউ বলে বামুন। এটাই তিনি দাবি করেছেন এবং আমাদেরকে জানিয়ে দিয়েছেন। যাই হোক, আপনাদেরও নিশ্চয়ই এরকম ঘটনা রয়েছে এবং সেই ঘটনাগুলো আমার সাথে ইচ্ছা করলে শেয়ার করতে পারেন। আমার সাথে এখন রয়েছেন জিবান ভাই, আরমান ভাই এবং আশিক ভাই, তিনজন আমার সাথে রয়েছেন। তো কোন দিক থেকে শুরু করবো আমরা, কিভাবে শুরু করা যায়? ফার্স্ট অফ অল একটা স্যাড নিউজ আমাদের জন্য অপেক্ষা করছে, সেটা হচ্ছে যে আপনার আমাদের one of our legends, musical legends of যাকে বলা যায় pop king, the guy who made everything possible, the rock music, took it to the forefront, Azam Khan. Right. We believed he passed away. Okay. So he's been clinically dead. উনাকে clinically dead declare করা হয়েছে সন্ধ্যা থেকে। So এখনো they haven't pulled the plug. So it's very sad day for Bangladesh rock music. তার অবদান আসলে বলে শেষ করা যাবে না, যে বাংলাদেশের মিউজিকে, পপ মিউজিকে তার যে অবদান, বা আমরা যেটা বলি না কেন, আমরা যে ব্যান্ড সঙ্গীতের সাথে এখন যারা একদম কি বলবো যে জড়িত, যেটা যে সকালবেলায় রেডিও অন করে আমাদের ঘুম ভাঙে, এরকম ধরনের। তো সেখানে আজম খান একটা বিরাট নাম এবং একটা বিরাট জায়গা নিয়ে আছে। মেট হিম ওয়ান্স, একবার স্টুডিওতে, আমাদের শিফট ছিল, ওনার শিফট ছিল। সো আমাদের শিফট যখন ছিল 12টার সময়, রাত 12টার সময় শিফট শুরুর কথা, তখন আই ওয়াজ প্লেইং উইথ দ্য ব্যান্ড কল্ড গ্ল্যাড টাইডার্স। সো দেখি উনি ওখানে রেকর্ডিং করছে। আমার শুধু একটা ছোট্ট কথা মনে পড়ছে আজম খানের, সেটা হচ্ছে যে আমি একটা ইন্টারভিউ পড়েছিলাম তার, খুবই মজার ইন্টারভিউ, যে একদম প্রথম দিকে মিউজিক যখন তিনি করতে যান, তো বলতেন যে আমরা প্রায় 3-4টা গান নিয়ে ঢাকা কলেজে, সম্ভবত আমি ঠিক জানি না, ঠিক মনে পড়ছে না, কোথাও যেন শো করতে যান। শো করতে যাওয়ার একটা পর্যায়ে তারপরে সবাই মিলে চিৎকার করে বলে ওয়ান্স মোর, ওয়ান মোর, ওয়ান মোর, ওয়ান মোর, ওয়ান মোর, ওয়ান মোর করে যখন চিৎকার করছে, তোর কাছে আমি স্টেজ থেকে ভাবছি ওয়ান মোর বলবে, আমি কি করবো, আমি তো 3টা গানই জানি, আমি আর কি গাবো, 3টা গান তো রেডি করে নিয়ে গেছি। তখন খুবই খুবই অদ্ভুত লেগেছিল এবং খুবই ভালো মানুষ ছিলেন। এবং আমি নিশ্চয়ই কিছু বলতে চাইবেন আমার সম্পর্কে। আজম খান ভাইয়ের ব্যাপারে একটা যেটা ছিল, উনি যেখানে থাকতো সন্ধ্যার দিকে ওনার বাসার বাইরে ওনার নেম প্লেট এখানে খুব কালারফুল লাইট ছিল কিছু, তো বিকাল হইলেই ছোট ছোট ছেলেরা এখানে ক্রিকেট খেলতো। একদিন আমি ক্রস করতেছি, হঠাৎ দেখি উনি দাঁড়ায়, পিচ্ছি দেখে বল দিচ্ছে, এই ভালো মতন বল করো না কেন, একটু ব্যাট করি। তো বসে পিচ্ছিদের থেকে ব্যাট ট্যাট নিয়ে খেলতে থাকতো সারাদিন। অনেক অনেক রিয়েলি ডাউন টু আর্থ পারসন একজন। আমাদের শিফট যখন করছিল, আমাদের শিফট যখন উনি কাজ করছিল, উনি উল্টা শিফট ফলে এসে আমাদের সাথে আড্ডা মারছে, কাজ করতে, কথা বলছে, উনার শিফটের কোনো কথাই নেই, এরকম। হি ওয়াজ ডাউন টু আর্থ, চিনে না জানে না আমাদেরকে, তখন নতুন পংটা ছেলেরা প্রত্যেকে আসছে, which is nice. সেটাই
তো আমরা আশা করছি যে আজম খান সেটাই মানে আজম খানের জন্য আমরা মানে আসলে অনেক বেশি খারাপ লাগছে এবং শুরু থেকে মনটা এই জন্য অনেক বেশি খারাপ ছিল। তো আমরা সেটাই আমাদের শুধুমাত্র মিউজিক ইন্ডাস্ট্রিতে তার অবদান রয়েছে, এই দেশ মানে এই স্বাধীন দেশ পাওয়ার ক্ষেত্রেও তার অবদান রয়েছে। সুতরাং সেলুট টু হিম এবং আমরা গভীর সমবেদনা জানাচ্ছি তার জন্য যে তিনি অসুস্থ। যাই হোক, আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের ভূত এফএমে। যারা আমাদের সঙ্গে রয়েছেন তাদেরকে বলি যে আজকে আমাদের যারা রয়েছেন এখানে উপস্থিত রয়েছেন তাদের সবারই বেশ কিছু ঘটনা রয়েছে। জীবনে কোন দিক থেকে শুরু করবো? আই থিঙ্ক যেখান থেকে মানে আমাদের দুজন গেস্ট কিন্তু বেশ কয়েকটা স্টোরি নিয়ে এসছে। সো আই সাজেস্ট ওয়ান অফ দেম, আরমান অথবা ওকে স্টার্ট। সো আমরা তাহলে ওই দিক থেকে শুরু করি। আরমান, আচ্ছা আরমান তাহলে পরে বলেন আপনি। আমার যে আশিককে দিয়ে শুরু করি আমরা। আশিক, আপনার সাথে এর আগেও কথা হয়েছে আমাদের এবং বেশ কিছু ঘটনা রয়েছে আপনার, এবং সেই ঘটনার মধ্যে থেকে রিসেন্টলি কিছু ঘটনা ঘটেছে। তো কোন ঘটনাটা এখন বলতে চাইছেন? থ্যাংক ইউ রাসেল ভাই। হ্যালো, থ্যাংক ইউ রাসেল ভাই। আই মিন দ্যাট জাস্ট নাও। ওকে, তো এর আগে আমি লাস্ট শোতে আসলাম, যেটা ছিল মোস্ট প্রবাবলি লাস্ট শুক্রবার, আগে শুক্রবার। আমি কমপ্লিট করতে পারিনি স্টোরিগুলা। তো ওখান থেকে আমি আনকমপ্লিট কিছু গল্পটা কমপ্লিট করতে পারি। অথবা তো ফানি থিং যেটা হয়েছিল যে আমি আসার সময় আপনাকে বলেছিলাম মনে, আমি আসছি আমার ঢাকা বাড়ি থেকে। অ্যাকচুয়ালি আমরা গিয়েছিলাম নারায়ণগঞ্জে, আমার এক ফ্রেন্ডের ফার্ম হাউস টাইপের আছে, ওই জায়গায় আমরা বেড়াতে। ওখানে একটা ফানি থিং ছিল, ওইটাতে আমি স্টার্ট করতে পারি। ওকে, আমার ফ্রেন্ডের বাসাটা ছিল আপনার নারায়ণগঞ্জের ভুইয়াপাড়াতে, ওখানে ওদের ফার্ম হাউস আছে, ওদের এখানে মিল ওখানে। তো ওদের বাসাটা ছিল অনেক পুরনো, অ্যাকচুয়ালি ওরা ওখানকার লোকাল। তো ওদের বাসা যাওয়ার পর আমি যে জিনিসটা নোটিস করলাম যে ওদের বাসার অনেক পুরনো বাসা, লাইক আপনার 50 or 60 years old। তো প্রত্যেক রুমে একটা করে গজাল পোতা, লাইক বড় বড় পেরেক। তখন আমাকে জিজ্ঞেস করলাম যে এরকম কেন, যে প্রত্যেক রুমের মধ্যে গজাল পোতা। ও তখন বললো যে ওই বাসা বাধা দেওয়া হয়, বাসা বাঁধানো হয় বা এই টাইপের কিছু। তো এইটা নিয়ে গল্প করতে করতে যখন ওদের ডাইনিং স্পেসের মধ্যে ছিলাম, আমরা যখন খাচ্ছিলাম, তখন আন্টি আসছিল। তখন আন্টিকে এমনি গল্প প্রসঙ্গে আমরা বললাম যে আজকে তোমার শো আছে রেডি এফএম ভূতে ফেমে যাচ্ছি। তো তখন আন্টি এসব শুনে আন্টি ইন্টারেস্টেড হয়ে আন্টি কিছু গল্প বললেন যে ওনাদের বাসায় কিছু কিছু প্রবলেম আছে যেটা শুধু আন্টি ফেস করতে পারেন। লাইক আপনার বাসার ছাদের মধ্যে মনে কিছু গড়া যাচ্ছে, বা কেউ হাঁটছে, বা হঠাৎ করে দেখা যায় যে কোনো ফিগার। তো আন্টি বললো যে বাসা বাধা দেওয়ার পরে এই জিনিসটা আর ফেস করেন না উনি। ওকে, ফানি থিং, আমরা ব্যাক করার পরে আমি আমার ফ্রেন্ডের সাথে দেখা করলাম হচ্ছে আপনার মানডে অথবা টিউজডেতে। মানডে টিউজডেতে দেখা করার পরে বললো যে ভাইয়া তুমি সাথে করে কি নিয়ে গেছো? আমি সাথে করে কি নিয়ে যাবো? বলে তুমি আমাদের বাসা থেকে আসার পর থেকে আমাদের বাসার মধ্যে প্রবলেম। আমরা মানে বলে তুমি চলে আসার পর থেকে বাসার মধ্যে আবার এই আগের মতো সমস্যা, ছাদে কিছু করা যাচ্ছে। ওকে, হয়তো দেখা যায় যে রুমের সামনে দেখে গেলে হেঁটে গেল, কে বলার পর দেখা যায় কেউ নাই। অ্যাকচুয়ালি ওই বাসাতে শুধু ওর বাবার মা থাকে, অনেক বড় বাসা কিন্তু শুধু ওর বাবা মা থাকে, ওরা সবাই এই ঢাকা সাইডই থাকে। এক রাতে এরকম প্রবলেম এক্সট্রিম পর্যায়ে গেল, লাইক ছাদের মধ্যে পাথর করা যাচ্ছে বা এই টাইপের। তখন আমার ফ্রেন্ডের বাবা ছাদে গেল চেকের জন্য যে কি হচ্ছে অ্যাকচুয়ালি। তো যে দেখে ছাদের মাঝে কে যেন বাথরুম করে রাখছে। তো আঙ্কেল যেটা করলেন, আঙ্কেল ওই রাতের বেলায় মানে আপনার পানি দিয়ে ঝাঁটা দিয়ে ওই বাথরুমটা পরিষ্কার করে ফেললেন। ওকে, আফটার দ্যাট নাইট টিল নাও আঙ্কেল সিক, ওনার প্রচন্ড জ্বর। তো ওইটা নিয়ে ওর মা একটু কনফিউজ। মা জিজ্ঞেস করলো কি রে তোর ছেলে, তোর যে বন্ধুটা আসলো ওর সাথে কিছু আছে নাকি, যে ও চলে যাওয়ার পর থেকে এরকম সাম কাইন্ড অফ প্রবলেম আবার স্টার্ট হয়ে গেল। তো এটা ছিল ওই লাস্ট ঘটনাটা বললাম। আর ফানি ঘটনা যেটা আমি আপনাকে ফোনে বলেছিলাম আজকে সকালবেলা, ওটা অ্যাকচুয়ালি লিটল বিট উইয়ার্ড। আপনার খেয়াল আছে নাকি যে আমি আপনাকে ফার্স্ট দিনে বলেছিলাম যে গন্ধর ব্যাপারটা, আপনি বিভিন্ন জায়গায় একটা মানে বিচ্ছিরি টাইপের গন্ধ। না বিচ্ছিরি না, মানে অপরিচিত টাইপের একটা গন্ধ, বিচ্ছিরি না। এবং আপনি যতবারই আমি জিজ্ঞেস করছিলাম যে গন্ধটা কিরকম, আপনি ঠিক বলতে পারেননি আসলে। ঠিক গন্ধটা এক্সপ্লেইন করার মতো না। রাইট। সো যেটা হয়েছে অ্যাকচুয়ালি আমার আশা কথা ছিল লাস্ট ফ্রাইডে আমার বোনের হঠাৎ করে বিয়ে হয়ে গেল। তো দেখা যাচ্ছে যে গত
1 উইক ধরে আমার বাসায় মনে করেন সেরকম লোকজন আসা যাওয়া করছে, মানে বিয়ে বাড়ি তো আমার গ্রাম থেকে লোকজন আসছে বিভিন্ন, যে মানে পুরো বাসা একটা বিয়ে বাড়ি বাসা তো বুঝেন যেরকম। তো গতকালকে রাতে এরকম গেস্ট আসছিল, তো গেস্ট আসার পরে দ্যাট ওয়াজ লাইক 9টার দিকে, যে সবাই যখন খাওয়া দাওয়া শেষে পরে যখন আমরা যখন মানে আমাদের বসে যারা ছিল আমরা যখন খেতে গেলাম, খেতে যে আমি ডাইনিং স্পেসে যে দেখি আমি ওরকম গন্ধ পাওয়া শুরু করলাম আবার এগেইন। তখন আমি আমার বড় বোনকে বললাম, দেখো তুমি কোনো গন্ধ পাচ্ছ কিনা? ও বললো না, কোনো গন্ধ নাই। কারণ অনেক মেয়ে হয়তো দেখা যাচ্ছে মাথার মধ্যে বেলি ফুল পড়েছিল, আমি বললাম দেখো বেলি ফুলের গন্ধ নেই, কিন্তু অন্য স্মেল তুমি পাচ্ছ না? পাচ্ছে না। যাই হোক আমি একটু কনফিউজ হয়ে খেতে বসলাম। খেতে বসার পরে লিটারেলি আমি এক টুকরা মাংস মুখে দেওয়ার সাথে সাথে মাংসটা ফেলে দিলাম। মাংসটা মুখে দেওয়ার সাথে সাথে আমি প্রচন্ড গন্ধ পাওয়া আবার শুরু করলাম। তখন আমার পাশে আমার ছোট বোন ছিলাম, দেখুন তুই গন্ধ পাচ্ছিস না সিরিয়াসলি? আমি কোনো গন্ধ পাচ্ছি না। ওকে, আমি একটু খাওয়া শেষ করতে পারিনি, আমি খাওয়ার টেবিল থেকে উঠে আসছি। এবং তার চেয়ে মজার যে ঘটনাটা, আমি মনে বলেছিলাম যে আমার কিছু বিড়াল আছে এবং এই বিড়ালে মাঝে মাঝে ডিফারেন্ট কাইন্ড অফ রিয়াক্ট করতে থাকে, আমি বলেছি মাঝে মাঝে। আমি যখন খাওয়ার টেবিলে এই গন্ধটা পাচ্ছিলাম, আমার যে বিড়ালটা ছিল হি ইজ লিটল বিট এজ, লাইক অনেক দিন বাঁচলো, 8-9 বছর। এমনিতে মানে এজ বিড়াল তো সেজন্য কিন্তু মানে শান্তশিষ্ট থাকে, নয় না চলে না। কালকে যেটা হলো, ও ডিফারেন্ট লাইক উইয়ার্ড অ্যাক্ট করা শুরু করলো, লাইক আপনার গায়ের লোম সব দাঁড়িয়ে গেছে, লেজের লোম সব দাঁড়িয়ে গেছে, গা হাতটা পুরো ধনুকের মতো বাঁকানো। সে জাস্ট খালি ওই ডাইনিং স্পেসে আপনার আমার ডাইনিং টেবিলের নিচে সে ঘোরাফেরা করছে আর শব্দ হচ্ছে ম্যাও ম্যাও করে, মানে চিৎকার করে ক্রোধ করে, এরকম একটা ব্যাপার। শুধু শুধু ডাইনিং স্পেসের মধ্যে বা অন্য কোনো জায়গায় না। এর মধ্যে আমাদের ডাইনিং স্পেসের সাথে তো কিচেনের মধ্যে আমার একটা রিলেটিভ বসেছিল। উনি অ্যাকচুয়ালি আমাদের গ্রাম থেকে আসছেন। আচ্ছা, ওনার এজ হবে লাইক মোর দ্যান 50। আমার দুঃসম্পর্কের কাজিন, তো আমি ওভাবে কখনো দেখিনি। হঠাৎ করে দেখলাম বিয়ে উপলক্ষে আসছেন। আমার যেটা মনে হচ্ছে সে মেন্টালি ইল, কেমন জানি কথাবার্তা কম বলেন এই টাইপের। আমার বিড়ালটা যখন এরকম ডিফারেন্ট উইয়ার্ড অ্যাক্ট করছে, তখন উনি যেটা করলেন, উনি জাস্ট কিচেন থেকে এসে আমার বিড়ালের মুখের সামনে জাস্ট ওনার হাতটা ভেবে ধরলেন। আচ্ছা, বিড়ালের মুখের সামনে হাতটা ধরার সাথে খাবার মতো করে বিড়ালের মুখের সামনে হাতটা ধরার সাথে সাথে বিড়ালটা মনে করেন ভয় পেয়ে আরো কুকড়ে যাচ্ছে। উনি কয়েকবার বিড়ালের সামনে মুখটা হাতটা ভেবে ধরলেন, বিড়ালটা ভয় পেয়ে কুকড়ে যায়, বিড়ালটা চলে গেল। ওকে, এটা দেখার পরে তার কিছু অবস্থায় যখন আমি ঘুমাতে গেলাম, আমার রুমের মধ্যে বিড়ালটা সেভাবে লাফালাফি করছে, চিল্লা করছে। আমি চেষ্টা করলাম আমাকে বাসা থেকে বের করে দিতে, না সে বাসার বাইরেও যাচ্ছে, সেখানে আমার রুমের মধ্যেই বসে ঘুরেফেরা করছে, চিল্লাচিল্লি করছে। জাস্ট আমি ঘুমায় গেলাম। তো মজার বিষয় হচ্ছে যেটা আমি ভয় পেয়েছি বলা যায়, ভোরবেলা আমার ঘুম ভেঙে গেছে, আমি একটা স্বপ্ন দেখছি, মানে একটা ড্রিম। এখন ওটা ডেজাভু বলবেন না আপনি, যেটা বলবেন, যাই বলেন না কেন, আমি স্বপ্নে যে দেখলাম সেম জিনিসটাই কিন্তু আমি স্বপ্নে দেখলাম। মানে রাতে খাওয়া টেবিলে যা ঘটলো সেটা স্বপ্নে দেখলাম, পুরোটাই হুবহু একদম A to Z স্বপ্নে দেখলাম। খালি এক্সটেন্ডেড পার্ট যেটা, সেটা দেখলাম যে ওই আমার ওই কাজিনটা যখন বিড়ালের মুখের সামনে আমার হাতটা ধরছে, তখন দেখলাম আমি সেটা স্বপ্নে দেখছি যে খাবার টেবিলের মধ্যে, মানে আমরা তো সবাই তো ডাইনিং গোল হয়ে বসা, ওই ডাইনিং টেবিলেই মানে আমার ছোট বোন, যে আমি দেখছি যে তার মুখ দিয়ে অন্য স্বর বেরোচ্ছে। স্বপ্নে দেখেছি, স্বপ্নটা এক্সটেন্ডেড পার্ট, বাট তার আগে যেটা রাতে হলো পুরো ঘটনাটা দেখার পর তার এক্সটেন্ড পার্ট এটা। আমি যত দেখছি যে মহিলাটা যখনই মানে বিড়ালের মুখের সামনে হাত দিচ্ছে, বিড়ালটা কুকড়ে যাচ্ছে, আর আমার এই বোনের গলা দিয়ে মুখে ভয়েস বেরোচ্ছে, ভয়েস যখন বেরোচ্ছে সাথে সাথে বিড়ালটা আবার কুকড়ে যাচ্ছে। আপনি ঘুম ভেঙে উঠে সকালে তারপরে কোনো সমস্যা হয় না? তারপর সমস্যা দেখেন, সবচেয়ে ভয়াবহ সমস্যা হচ্ছে আমার ওই যেটা দেখেছি স্বপ্নের মধ্যে, যে বোনের মুখ দিয়ে যে ভয়েসটা বেরোচ্ছে, সেই ভয়েসটা যেটা কথা বলছে, যে কিছু কমপ্লেন করছে। যেমন ও বলছে যে আমার বাসার পাশ দিয়ে বলে হেঁটে যাচ্ছিল, আমরা তো বিড়ালকে মাছ খেতে দিই, বারান্দায় মাছ খেতে দিই বিড়ালকে। সো আমি বিড়ালকে মাছ খেতে দিয়েছিলাম কোন এক টাইমে। সো ও বলছে যে বারান্দাতে হেঁটে যেতে যেতে সে মাছ দেখছে, মাছ খেতে আসছে,
আমরা ওই প্লেটটা তুলে নিয়ে আসছি, এটাতে সে রাগ করছে বা এই টাইপের কিছু একটা ব্যাপার। ওকে, বুঝতে পেরেছি। আমার এখানে কথা হচ্ছে যে এই জিনিসটা আমি যখন দেখলাম এটা পুরোপুরি কিন্তু স্বপ্ন ঠিক মনে হলো, যখন আমার ঘুমটা ভেঙে গেল মনে আচ্ছা আমি এমন আসলে দেখছি, এত রিয়েলিস্টিক স্বপ্নটা ছিল। এবং এটা দেখার পরে আমি আপনার সাথে ফোনে কথা বলার পরে আমি গিয়েছিলাম আজকে তেজগাঁও কলেজের পাশে একটা হুজুর আছে না, জাস্ট খালি যে আমি এই জিনিস হলো আমার সাথে, এটা এক্সপ্লেনেশন কি। তো হুজুর যেটা বললেন যে হি উইল কাম টু মাই হোম ফর ইনভেস্টিগেশন, মোস্ট প্রবাবলি এই উইকে আসবে। দেখা যাক কি হয়, দেখা যাক। আমরা আশা করছি খারাপ কিছু নিশ্চয়ই হবে না এবং আপনার সমস্যার সমাধান হয়ে যাবে। আমরা এখন চলে যাবো আবার আরমান ভাইয়ের কাছে, এবং আরমান ভাই এবং জীবন ভাই আমাদের সাথে দুজনে রয়েছেন। আমার কি অবস্থা, কেমন আছেন? আমরা আসলে আমি আর জীবন ভাই বসে দেখতেছি কে কি মেসেজ দিচ্ছে, আচ্ছা কি বলতেছে ভূত নিয়ে। আচ্ছা ওকে, মানে আবার আপনি ফিরে আসছেন এবং আসলে অনেকেই অনেক কোয়েশ্চেন করেছে। আমি শুরুতে যেটা বলবো যে সবাইকে একটু বলছি যে আপনাদের যে সমস্ত সমস্যা নিয়ে জানতে চাচ্ছিলেন এই কয়েকদিন, আমি দেখতে পাচ্ছি এখন আমি তার ছাড়া ভূত SMS করেছেন এবং তিনি তার প্রথম SMS এটা তার আজকে SMS করেছেন এবং বলছেন যে আমি শুনছি ভয় করছে, তারপরে শুনছি সাদ SMS করে বলছেন যে আমাদের বাসায় একটা লম্বা মহিলা হাঁটা চলা করে, খুবই ভালো কথা। যে সমস্ত সমস্যা আছে অনেকে, আমি আজকে শুরুতে দেখেছিলাম যে তামান্না সিদ্ধেশ্বরী থেকে SMS করে বলছিলেন যে তার কিছু সমস্যা আছে এবং তিনি শেয়ার করতে চান সমস্যাগুলো। তো যাদের সমস্যা আছে এবং শেয়ার করতে চান আরমান ভাইয়ের কাছে এবং কোয়েশ্চেন করতে চান বিভিন্ন, তারা সরাসরি আপনারা কোয়েশ্চেন করতে পারেন এবং কোয়েশ্চেন করার নিয়মটা একইভাবে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করে ফেলুন SHOUT শাউট, স্পেস আপনার নাম, স্পেস আপনার কোয়েশ্চেনটা, আর পাঠিয়ে দিন 9840 নম্বরে। তার মাঝখানে আমি একটা ঘটনা শুনি না। আচ্ছা, ঘটনা বলার আগে কিছু কনসেপ্ট ক্লিয়ার করে নিই। সেটা হচ্ছে অনেকের ভুল ধারণা থাকে যে যারা জিন দেখে বা মানে যারা এগুলো এক্সপেরিয়েন্স করে, যেহেতু জিনটা ইসলাম রিলেটেড একটা কিছু, তো অনেকে ভাবে যে মুসলিম হইলেই দেখা যায়, অন্য ধর্মে কেউ মানে এরকম একটা কনসেপ্ট অনেকের মাথায় আসে, অনেকে অবিশ্বাস করে, অনেকে আবার বিশ্বাস করে ব্যাপারটা। তো জিন থেকে আমি যেটা বড় কিছু বলবো সেটা হচ্ছে একটা মানে এটা হচ্ছে একটা নেচার পাওয়ার, যেটা ওদিন সুমন ভাইয়ের সাথে বাসায় ডিসকাস করতেছিলাম যে বেসিক্যালি মানুষ মানে জিন টার্মটা ইউজ করার থেকে বেটার হয় যে নেচার পাওয়ারটা বলা ঠিক হবে। এনার্জি মানে ইনফরমেশন জানাটা কিন্তু টোটালি মানুষের উপরে। যেমন যদি ইসলামের হিস্ট্রি থেকে আসি, আপনার নবীজির আমলে এরকম প্রেডিকশন করা হইতো ফিউচার নিয়ে, মানুষজন জিন দ্বারা মানে ফিউচার বলে দিত অনেকে যে এটা হবে। যেমন আমার পার্সোনাল একটা ছোট এক্সাম্পল এক্সপিরিয়েন্স দিয়ে বলি, 2002 না 5 মনে হয় বা 4 এর দিকে আমি পুরান ঢাকা এক লোকের কাছে যাই, ওনাকে সাধু বলা হয়। আমি গেছি জাস্ট দেখতে যে উনি আদৌ কিছু বলতে পারে নাকি। তো আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে আমি নেক্সট ইয়ার মানে আমি যেদিন যাই ওনার কাছে, আমি মেন্টালি প্রিপেয়ার ছিলাম যে নেক্সট ইয়ার আমি অ্যারাউন্ড মে অর জুন আমি বাইরে চলে যাবো পড়াশোনা করতে। আমি জানি যে আমি নিজের মনে জানি, আমি বাসায় ডিসকাস করে রাখলাম আব্বু আম্মুর সাথে যে আমি বাইরে চলে যাবো পড়াশোনা করতে। তো আমি ওনার কাছে গেছি, ওনার কাছে যাওয়ার পর ওনাকে বললাম যে আমার তো পড়াশোনা হচ্ছে না বা অনেক ঝামেলা আছি, তা এখন আমার কি হবে ফিউচারে। তো উনি বলতেছে ফুল নেম বলো। আমি আমার পুরো নাম বললাম, তারপর চোখ বন্ধ করলো করে বলতেছে বাবার নাম বলো। বাবার নাম বললাম, পরে চোখটা খুলেই 5 মিনিট পর চোখটা খুলে আমাকে বলতেছে যে আপনি আগামী বছরের মাঝামাঝি বিদেশ চলে যাবেন, আপনি দেশে থাকবেন না। তো আমি তখন একটু অবাক লাগলো যে আমিও ডিসিশন নিয়েছি যে আমি আগামী বছর মেয়েতে চলে যাব, উনিও এটা জানলো, সেটা সামথিং মানে একটা কিছু পাওয়ার আছে। উনি ইসলাম রিলেটেড কেউ না, অন্য ধর্মে। আমি বাসায় আসছি, আসার পরে কয়েকজনকে বললাম যে এরকম এক লোক আছে ফিউচার বলতে পারে। তখন কিন্তু আমার সাথে জিন রিলেটেড কোনো কাহিনী ঘটে নাই। তো একটু জানা মানে যখন জানতে গেলাম, অনলাইনে রিসার্চেস করলাম, তারপর নিজেও একটু জানার চেষ্টা করলাম, যখন আমার সাথে ঘটলো তখন আমি কনফার্ম হইলাম যে প্রত্যেকটা মানুষের সাথে একটা করে জিন থাকে, যেটা সুমন ভাইও বলে যে মানুষের সাথে একটা কিছু থাকে। আচ্ছা, ধরেন আমার সাথে আমার সোল আছে, আমার বডি নষ্ট হবে বাট সোলটা কিন্তু সারা জীবন এক্সিস্ট করবে, পৃথিবীতে না করুক পৃথিবীর বাইরে কোথাও এক্সিস্ট করবে। আমার সোল জানে যে আমি কি করতে যাচ্ছি, আমার ইন্টেনশন জানে। ওরা যেটা করে তাদের সোলকে নিয়ে আমার সোলের সাথে কমিউনিকেট করানোর চেষ্টা করে, আমার মনের ইচ্ছাটা জানে। আসলে কিন্তু তারা ফিউচার নিয়ে কিছু বলতেছে না, তারা জাস্ট আমার মনের ব্যাপারটা আমাকেই বলতেছে। এটা অনেকের হচ্ছে আপনার এই জিনিসটা হচ্ছে নেচার পাওয়ার। আমি ধরেন যদি এখন চোখটা বন্ধ করি অনেকক্ষণ, আমি যদি আপনাকে নিয়ে চিন্তা করি বা কারোর ফিউচার নিয়ে বলতে চাই, অনেক ডিপ থটে গেলে তার কানেকশনটা আমি পেয়ে যাচ্ছি, মানে নেচার আমাকে তার সাথে কানেক্ট করতেছে, এন্ড তার কালকে কি হইতে পারে বা কি হবে কি চিন্তা করে রাখছে এগুলো আমি তাকে বলে দিতে পারি। থট রিডিং এর ব্যাপারটা মনে হয় হয়, মানে দিস ইজ আ পাওয়ার দ্যাট মানে almost everybody has, but we don't know how to use it. এটাকে মানে এটাকে legendary energy যেটা বলি আমি, হয় কি মানে একটা মানুষকে দেখি কত সময় মনে হয় যে I like him, there's something good vibe about him.
energy. So if you're in tune with the same frequency, everything in the universe is frequency. And everything in the universe is in motion and in frequency. Okay. So if same frequency going or catch could see it, a boyfriend to the same thought. It's exactly that. So it's just reading basic energy, the way you do it, and Raza used to do it. Serious, he used to get into my head sometimes. তো যে বলছিলেন যে ভিন্ন ধর্মের ক্ষেত্রে তাহলে মানে এরকম না যে মানে ধর্মটা আসলে ব্যাপার না, ধর্মটা মানে আমি যে কোনো কিছুতে ধর্মটা জাজ করলে আপনার এক পক্ষ হয়ে কথা বলা হয়, কিন্তু তো ওইটা অনেকটা মানে ইনজাস্টিস হয়ে যাবে অন্য ধর্মের সাথে। আচ্ছা, if you talk religion, religion, ekdom everything is religion. Everyday officer jawa is religion. Religion is money. Religion money practice, ঠিক না? So it's like মানে একটা মাঠের মধ্যে দিয়ে হেঁটে যাওয়া, আমরা যদি সেই মাঠে বারবার হেঁটে যাই একই পাত নেই, তখন কি যে পাতটা নেই দেখো ওখানে ঘাসটা মরে গেছে, কিন্তু as soon as we stop এই ঘাসগুলো কিন্তু ফেরত আসে, that means we stop practicing. আচ্ছা, things go back. ওকে, তো আমরা দেখতে পাচ্ছি যে অনেকে এসএমএস করছেন, মাসুম এসএমএস করেছেন, আরমান ভাই আমি একা শুনে আমার খাটটা মনে হয় যে কেউ ঝাঁকাচ্ছে, এরকম একটা সমস্যা হচ্ছে। এইটার প্রবলেম হচ্ছে, আমি একটা ছোট কাহিনী বলি, এটা মানে ভৌতিক ব্যাপার, বাট এন্ডের দিকে অনেক ফানি হয়। আমরা ঢোকার আগে ইনফ্যাক্ট বলতেছিলাম ওনাকে, বেশ কয়েক মাস আগে, আজকে ইনফ্যাক্ট এটা আমার আরেক ফ্রেন্ডকে বলছি, সন্দীপ ভাই আর সভ্যতা, তো বেশ কয়েক মাস আগে, প্রায় 7-8 মাস আগে আমি এরকম রুমে শুয়ে আছি, 2-3টা বাজে পিসিতে বসে আছি, কাজ করতেছি। হঠাৎ করে আমার ভাই দরজার মধ্যে এমন জোরে বাড়ি দিচ্ছে, মানে বোম ফুটে উঠছে মনে হয়। তো আমি দরজা খুললাম, তো সে দেখে আমার দিকে তাকায়, দৌড় মেরে রুমের মধ্যে শুয়ে, বড় ভাই আমার রুমের মধ্যে শুয়ে আল্লাহু আকবার আল্লাহু আকবার সমানে বলে যাচ্ছে এবং ভয় পাচ্ছে। তো আমি গিয়ে তাকে জড়ায় ধরতে গেলাম, মানে গায়ে ধরতে গেলাম, কি হয়েছে তোমার? সে বলতেছে ওইখানে কে জানি আছে, জিন আছে আল্লাহু আকবার বলে সমানে আল্লাহর নাম নিচ্ছে। তো আমি কোথায় দেখছো তুমি বলো? তো বলতেছে রান্নাঘরের দিকে। আর আমি লাস্ট এপিসোডে যখন এসে বলছিলাম যে এক বাসায় এরকম জিন রিলেটেড ঝামেলা হতো, আমার ভাই যে জায়গাটা দেখাইছে ঠিক ওইটার সামনেই হচ্ছে ওই বাসাটা। তো আমি সন্দেহ করলাম যে হয়তো তাহলে কিছু দেখতে পারে। তো পরে আমি গেলাম, তো রান্নাঘর থেকে একটু দূরেই দাঁড়ায় আছি, জানলার থেকে প্রায় 10-15 হাত দূরে দাঁড়ায় আছি, দেখতেছি। কারণ আমাকে অনেক আগে একজন বলছিল যদি রাত্রে এরকম কেউ বলে জিন টিন দেখছে বা রাস্তায় কিছু হেঁটে গেছে, ওইদিক না যাওয়াটা, দূরের থেকেই দেখা, অবজার্ভ করা ভালো। তো আমি দূর থেকে তাকাইছি, আর ওইদিকে সমানে ভাই চিৎকার দিয়ে আল্লাহু আকবার বলতেছে, আর আব্বু একা রুমে ঘুমে আছে, তো আমি আব্বুকে উঠাইনি। তো অনেকক্ষণ তাকাইছি, পরে গেলাম জানলার সামনে, গিয়ে আমি দেখি যেদিকে ইনসিডেন্টটা হচ্ছে কোনো ইলেকট্রিসিটি নাই, একদম অন্ধকার, জাস্ট চাঁদের হালকা একটা আলো। তো দেখি এরকম একটা জিনিস যাচ্ছে আর 2 মিনিট পর ব্যাক করতেছে, আবার যাচ্ছে, আবার 2 মিনিট পর ব্যাক করতেছে। তো প্রথমে আমার তেমন একটা ভয় লাগে নাই, কারণ তার আগে আমার সাথে অনেক ইনসিডেন্ট গুলো ঘটছে, তো তেমন একটা খারাপ লাগে নাই। তো আমি কখনো গিয়ে বড় ভাইকে বলি নাই যে হ্যাঁ আমিও দেখলাম কিছু, কারণ আমি চাইনি তার ভয়টা আরো বাড়াই দিতে। আমি দেখতেছি এরকম যাচ্ছে, আসতেছে, যাচ্ছে। তো 3 থেকে 4 মিনিট পর আমি ডাক দিলাম, মানে একটু জোরেই চিৎকার করলাম, ওইখানে কে, এরকম করে একটা চিৎকার করলাম। তো দেখলাম জিনিসটা দাঁড়াইলো, মানে বুঝতেছি জিনিসটা দাঁড়ায় গেছে, দাঁড়ায় মাথাটা ঘুরাইছে, ঘুরে আমার দিকে তাকায় আছে, বাট আমি ফেস দেখতে পারতেছি না, মানে আমি জাস্ট একটা আপনার শেড, যেটা ব্ল্যাক একটা শেড বলে, এটা দেখতেছি যে আমার দিকে তাকাইছে, অনেকক্ষণ তাকাইছে, এরপর আবার চলে গেল, হেঁটে চলে যাচ্ছে। আমি 3 তলা থেকে দেখতেছি নিচে মেইন রোডে, আবার হেঁটে যাচ্ছে, আবার চিৎকার দিলাম, আমি তো এখানে কে, কথা বলে না কেন বলে একটা গালি দিলাম। এরপরে দাঁড়ায় সেম গালিটা আমাকে রিপিট করলো, করে আবার চলে গেল। তো তখন বড় ভাই চিৎকার দিয়ে আবার আল্লাহু আকবার বলে যাচ্ছে সমানে। এরপরে একটু পরে দেখি ওই লোক যাচ্ছে, তখন আমি 2-3টা গালি দিলাম, দিয়ে আমার বাবা উঠে আসছে সাথে সাথে রুম থেকে, বলে কি হয়েছে? তা আব্বুকে আমি একটু দূরে দাঁড়ালাম, আমি দাঁড়াও দেখতেছি, বলে দেখি যে ওই লোকের মানে যেই জিনিসটা ছিল ওইটার সাথে আরো 4টা অ্যাড হইলো, 4টা শেড যাচ্ছে আর আসতেছে, এবং মাঝখানে ধরেন 2 থেকে 3 সেকেন্ডের মতন দাঁড়ায় এদিক তাকাচ্ছে, আমার দিকে তাকাচ্ছে, আমি যেদিকে। তো একটু পর হঠাৎ করে আমি যখন আবার ডাক দিলাম, ডাক দিয়ে গালিটা দিলাম, ইলেকট্রিসিটি চলে আসছে এখানে, এবং দেখি 4টা মিস্ত্রি, আপনার মানে 4 জন লেবার, তারা ওইখানে একটা কনস্ট্রাকশন হচ্ছিল, তো তারা ট্রাক থেকে মালামাল নিচ্ছে মাথায়, এবং মালামাল নিয়ে যাচ্ছে, আসতেছে। তো বড় ভাই যখন দেখছে, বড় ভাই চোখ মানে জাস্ট ঘুমের মধ্যে ছিল, তো পানি খেয়ে আপনার হঠাৎ মানে মনে হলো সাইড দিয়ে, নর্মালি আমাদের ধরেন এখান থেকে হাত মুড়লে আমরা কিন্তু বুঝতে পারি যে কিছু একটা গেল, ফ্রিজের সামনে আপনার পাশেই ছিল জানলাটা। তো বড় ভাই দেখলো কি যেন একটা গেছে, তো তাকায় দেখে একটা শেড, ইলেকট্রিসিটি ছিল না, তো সে ভাবছে জিন, চিৎকার করে হাওমা। পরে যখন আমি দেখলাম মিস্ত্রি, আমি বললাম
আমি তোমাদের গালি দিলাম, তোমরা আমার কেন গালি দিলা? তো বলতেছে আপনি মানুষকে গালি দিবেন কেন? সাথে সাথে আমি গিয়ে বড় ভাইকে বললাম ওইখানে তো কোনো জিন নাই, মিস্ত্রি আছে। পরে বড় ভাইকে এনে দেখালাম যে দেখো মিস্ত্রি। তখন তাকে সেটা মানে ঠিক আছে। এখন অনেক মানুষের প্রবলেম হয় যে বিছনা নড়তেছে, হয়তো দেখা যাচ্ছে আপনার নর্মালি কিন্তু মানুষের শরীরে একটু উইক থাকলে ব্লাড সার্কুলেশন হইতে থাকে, আপনি নিজের হাতটা 1 মিনিট ধরে রাখেন, ফিল করবেন যে হাত কাঁপতেছে সমানে। তো অনেকে বিছনায় শুয়ে থাকলে এরকমও হয় মাঝে মাঝে, হয়তো কনস্ট্রাকশনের ব্যাপার থাকে বিল্ডিং এ। আর এটা সাইন্টিফিক্যালি কিন্তু প্রুভ করা হয়েছে যে আপনার যদি বিল্ডিং কনস্ট্রাকশনে কিছু এটা যদি ভালো ইঞ্জিনিয়ার দিয়ে না করা হয়, যেটা আমরা বাংলাদেশে নর্মালি কোনো ভালো ইঞ্জিনিয়ার করেও না, জাস্ট লেবার এনে কাজ করে বিল্ডিং তুলতেছে। তো যেসব সাউন্ড, যে একটু আগে উনি বললেন যে ছাদের মধ্যে ইট গড়ার সাউন্ড দেখি অনেক কিছু, তো আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম, এটা যদি বিল্ডিং কনস্ট্রাকশন যদি ঠিক না থাকে, একদম যদি আপনার ইঞ্জিনিয়ার যদি পুরো কনস্ট্রাক্ট না করে ঠিকভাবে, জাস্ট নর্মাল যদি বিল্ডিংটা উঠায় দেয়, অনেক ওয়েভ যায়, আপনার বাতাস বলেন অনেক ওয়েভ যায়, এন্ড ওইগুলো আপনার কিছু এমন সাউন্ড ক্রিয়েট করে যেটা মানুষ হয়তো মনে করবে যে অনেক ভৌতিক বা হয়তো এটা জিনের কোনো কাজ। কারণ নর্মালি আমরা যেগুলো জানি যে জিন আপনার সহজে কখনো তার প্রেজেন্সটা ফিল করতে দিবে না। নর্মালি যেটা হয় যে কখনো প্রেজেন্সটা ফিল করতে দেয় না, ইভেন যদিও দেয় স্পেসিফিক একজনকে টার্গেট করে জিন। এমন আপনার ধরেন পরিবারে যদি 10 জন থাকে, 10 জনকে টার্গেট করবে না, করবে একজনকে, এবং ওই একজনই সবকিছু দেখবে। ইদার বলেন আপনি কোনো ভিজিবল কিছু দেখবে বা কোন একটা সাউন্ড শুনবে যেটা ওই একজন মানুষ শুনবে। যে আশিকের কথা শোনার সময় এরকম মনে হচ্ছিল আমার কাছে যে ও একা, ওর পাশে যে আছে সে বুঝতে পারছে না, কিন্তু ও সবকিছু বুঝতে পারছে। আসলে এরকম তো ছিল, তাই না? যে হ্যাঁ, এখানে আমি কিছু বলতে যাচ্ছি, শেয়ার করতে যাচ্ছি যে আমাদের বাসা, আমি বলেছিলাম যে আমাদের উত্তরা বাসার যে প্রবলেম ছিল, দেন আমাদের সাইদাবাদী হুজুরতে যে বাঁধানো করা হয়েছিল বাসা, বলেছিলাম। পরে আমি তো ছিলাম না গত 3 বছর দেশে, তো এই টাইমে আমাদের বাসাটা এক্সটেন্ড করা হয়েছে, 5 তলা থেকে 7 তলা পর্যন্ত করা হয়েছে। তো 5 তলা থেকে 7 তলা যখন করা হলো, তখন ছাদের 4 কোণা 4টা এরকম গজালের মতো পুঁতা ছিল। তো যে হুজুর বাসাটা বাঁধাইছিল উনি বলেছিল যে এটা যাতে ওনাকে না বলে খোলা হয়, তো বাসা এক্সটেন্ড করার সময় ওটা খুলে ফেলা হয়েছিল অ্যাকচুয়ালি। তো তারপরও আমাদের বাসা এক্সটেন্ড করা কিন্তু 1 বছর হয়ে গেল। এই 1 বছরে কিন্তু কোনো প্রবলেম ছিল না। আমি ঢাকা আছি 3 মাস, এই 3 মাসের মধ্যে দেখা গেল যে বিভিন্ন রকমের সমস্যা ক্রিয়েট হওয়া শুরু করলো আবার। যেমন আমি এক রাতের কথা বলি, এক রাত আমি জেগেছিলাম, তখন বাজে হচ্ছে রাত 2টা কি 3টা। তো হঠাৎ করে শুনি, আমি তো জেগে যেতাম কম্পিউটার ফেসবুকিং করছি, তো হঠাৎ করে মনে হচ্ছে ছাদের মধ্যে বিশাল বড় কোনো কিছু এসে পড়লো, এরকম একটা শব্দ, পুরো বিল্ডিং কেঁপে উঠছে। ফানি থিং যে আমি যে শব্দটা একা শুনছি তা কিন্তু না, পাশের রুমে কিন্তু আমার 2 বোন ঘুমাইছিল, তারা কিন্তু উঠে আসছে যে কি হলো, কিসের শব্দ। এবং আফটার দ্যাট আমি কিন্তু আমার পুরো বাসা চেক করলাম, নিচতলা থেকে 7 তলা পর্যন্ত চেক করলাম, প্রত্যেক বাসায় যে আমি নক করলাম কি ব্যাপার, শব্দটা হলো, শব্দটা কি তোমাদের কোনো প্রবলেম হচ্ছে, যা সাপোজ গ্যাসের চুলা বাস্ট করছে এই টাইপের কিছু না, সারা বাসায় কোনো শব্দ ছিল না, বাট আমাদের ফ্লোরে শুধু আমরা 3 জন পেলাম এই শব্দটা। সেরকম একটা কথা বলছিলেন, এর মাঝখানে আমার কাছে বেশি এসএমএস রয়েছে, এবং এসএমএস গুলো ম্যাক্সিমাম হচ্ছে আপনার কাছে কোশ্চেন। আরমান ভাই এসএমএস করেছেন, আচ্ছা আমি একাকে পড়ি। আরমান লিখেছেন চিটাগাং থেকে যে খুব ভয় লাগছে, বাথরুমে যেতে পারছি না, কি করবো বলতে পারো? এটা বেচারা যেহেতু বাথরুমের প্রবলেম, গল ব্লাডার নষ্ট হতে পারে, আমার সাজেশন হবে যে আপনি এখনই বাথরুমে যান, আমরা আছি এখানে, জিনরা আমাদের কাছেই আছে, তা আপনার কাছে যাবেন, আপনি আরামে বাথরুমে। ওকে, আর ওই যে আমাদেরকে এসএমএস করেছেন তান্না এসএমএস বলেছেন যে আরমান ভাই আমার প্রতিদিনই আমাকে বোড়া ধরে এবং বিকট সাউন্ড শুনতে পান তিনি, এবং বলছেন যে এই সাউন্ড করা মানুষ বা অন্য কোনো কিছু দ্বারা করা সম্ভব নয়, এরকম কিছু বিকট সাউন্ড শোনেন। আমি কি একে পড়ে যাবো? একসঙ্গে মনে উত্তর দিলে ভালো হয়। তারপরে আচ্ছা আরজামনি আমাদের এসএমএস করে বলছেন আরমান ভাই আমি যেন কিরকম একটা সাউন্ড পাই, আমি এখন কি করবো? এছাড়া সাদমান বলেছেন যে আরমান ভাইয়া আমি ঘুমানোর সময় মনে হয় যে আমার পাশে কেউ শুয়ে আছে, এরকম একটা ধারণা হয়। শিরক লিখেছেন খুলনা থেকে যে আরমান ভাইয়া আমি ঘুমালে রাতে মাঝে মাঝে আমার গলা আটকে যায় এবং বুক ব্যথা করে, দম বন্ধ হয়ে যায়, এই ধরনের কিছু প্রবলেম হয়। তো সবাই মোটামুটি কাছাকাছি প্রবলেম, তাই না? আচ্ছা, হ্যাঁ, ঘুমানোর টাইমে এটা অনেকটা চিন্তা একটা ফার্স্ট।
আর তান্না যেটা লিখছে আমি এটা আরেকবার একটু তান্না ভাইয়া আমার প্রতিদিনই বোবার হয় এবং সেটা বিকট সাউন্ড শুনতে পাই। আচ্ছা এইটা কিছুটা আপনার মানে বায়োলজিক্যাল প্রবলেম, যে বোবা ধরাটা একটা বায়োলজিক্যাল প্রবলেম, এবং ফ্যামিলি মানে হয়তো ওনার আম্মার সাইডে কোন একটা প্রবলেম হয়ে থাকতে পারে ফিজিক্যাল, যেটা ওনার কাছে চলে আসতে পারে। বোবা ধরাটা আমার মতে মানে আমি যদি জিন রিলেটেড না হয় মানে নর্মাল একটা সাজেশন হিসেবে বলতে পারি যে রাত্রে ঘুমানোর টাইমে অন্তত কুসুম গরম যদি দুধ খেয়ে ঘুমায় এই প্রবলেমটা মনে হয় সলভ হয়ে যাবে, আমার কাছে মনে হয়। এরপরে যদি না হয় আই গেস একটা জাস্ট ঘুমানোর টাইমে যদি শাওয়ার নিয়ে নেয় রাত্রে, যদি মানে টেনশন ফ্রি যদি হয়ে ঘুমায় কোন একটা সমস্যা। আর একটা জিনিস হচ্ছে ভেরি মেজর পয়েন্ট যে বোবা ধরা অথবা বিশ্লেষণ করা, চেক ইউর ব্লাড প্রেশার, দ্যাট ইজ ওয়ান অফ দ্য মেজর ফ্যাক্টরস। হয় কি কয়েক সময় ঘুমাতে ঘুমাতে অনেকে দেখে উড়ে যাচ্ছে, দে আর ফ্লাইং, দেখে পড়ে গেল ঘুম থেকে একদম জার্ক দিয়ে ঘুম থেকে ভেঙে ওঠে মানে একদম চমকে, ইটস বিকজ অফ ব্লাড প্রেশার ফর্ম ঘুমের মধ্যে। আচ্ছা আমি একটা জিনিস মাঝে মাঝে কোয়েশ্চেন করে, তো এটা হচ্ছে জিবরান ভাইও বলেছেন অনেকবার, সুমন ভাইরাও বলেছেন তাদের মতন করে, আমি আপনার কাছে আবার জানতে চাচ্ছি যে হঠাৎ করেই খুব একটা উদ্ভট সিচুয়েশন হয়, কিন্তু মানে ধরলাম যে একদম আমার শরীর ঠিক আছে, সবকিছু ঠিক আছে, তারপরেও অদ্ভুত কিছুটা দেখে ফেললাম, এবং সেটা কি হয় যে হঠাৎ করে ঘুম ভেঙে দেখে ফেলার মতো একটা ঘটনা ঘটে। তো সেই মুহূর্তে আসলে কি করা উচিত, বা সেই মুহূর্তে কি করবে মানুষ? হঠাৎ করে দেখে সামনে ঘরের মধ্যে দেখতে পাচ্ছে একটা মানুষ, সে পুরোপুরি সুস্থ জেগে আছে, তারপরে দেখতে পাচ্ছে ঘরের মধ্যে অন্য কারো অস্তিত্ব টের পাচ্ছে। আমার মাঝে মাঝে যেমন আমার একটা এক্সপিরিয়েন্স হয়েছিল, এবং আমার একার না, আমার সাথে আমার কলিগদের ম্যাক্সিমাম সবারই হয়েছিল যে মনে হয় যে হ্যাঁ দেয়াল মনে হয় তাকিয়ে আছে তার দিকে, দেয়াল মনে হয় দেখছে, দেয়ালটা যেন একটা ক্যারেক্টার, এরকম ধরনের একটা ফিলিং হয়েছিল। তো হঠাৎ করে ঘুম ভেঙে উঠে বা দিনে কোনো একটা সময় যখন এরকম ফিলিং হয় তখন মানুষের আসলে কি করা উচিত? প্রথমত আপনার যেমন এটা আমার সাথে অনেক হতো, যখন আমার মানে জিন রিলেটেড প্রবলেম ছিল অনেক হতো, যে আমি ঘুম থেকে উঠতাম দেখতাম যে একটা মানুষ দাঁড়ায় আছে, তো চোখটা বন্ধ করে কিছুক্ষণ আবার তাকাইতাম নাই। এখন প্রবলেমটা হচ্ছে ঘুম থেকে উঠাটা, এটা হচ্ছে মেইন প্রবলেম, যে আপনি যখনই ঘুমটা ভাঙলো, অনেকে আছে এখন স্টপ করা যায় না, আপনি ধরেন ধাম করে ঘুম থেকে উঠে চোখটা খুলে ফেললেন, দেখলেন একটা কিছু, ওই টাইমে মানে সবচেয়ে বেটার হবে চোখটা বন্ধ করা, অন্তত 30 থেকে 40 সেকেন্ডের মতন চোখটা বন্ধ করে রাখা, তারপর চোখ খোলা। তখন যদি মনে হয় যে হ্যাঁ আমি কিছু একটা দেখতেছি, যেই ধর্মের, যদি মুসলিম হয়, যদি কিছু একটা মানে কোন একটা মানুষ দেখতেছে, যদি এরকম হয় যে কেউ তাকায় আছে, যদি মুসলিম ধর্মের হয়, সালাম দেওয়া বেটার। সালামটা দিয়ে যদি রিপ্লাই পায়, মানে বুঝতে হবে যে কমিউনিকেট করার কোন একটা হয়তো কিছু কমিউনিকেট করতে যাচ্ছে। যদি হিন্দুইজম হয়, উনি হিন্দু ধর্মের হয়, হিন্দু ধর্মে যেভাবে গ্রিটিং করা হয় ওইভাবে করা উচিত। তারপরে যদি মনে হয় যে খুব ভয় পাইতেছে, কন্ট্রোল করতে পারতেছে না, ওই মুহূর্তে চোখটা বন্ধ করে কোনো মতে দরজার কাছে গিয়ে রুম থেকে বের হওয়া সবচেয়ে বেটার। কারণ অনেকে আছে যে দেখতেছে, আমি মানে এই জিনিসটা অনেক বিশ্বাস করি যে মানুষ অনেক কিছু হইতে পারে, মানে নেচার যেহেতু অনেক কিছু শো করে, আর মানুষ ফিজিক্যালি অনেক কিছু দেখতে পারে। তো যদি কারো ওই কন্ট্রোল পাওয়ারটা না থাকে যে আমি এটা ফেস করতে পারবো, আমি অনেকে থাকে মানে মেন্টালি উইক থাকে, বা আপনার তেমন একটা স্ট্রং থাকে না মানুষটা, তো যদি দেখে যে হ্যাঁ আমি ফেস করতে পারতেছি না, আমার মতে রুম থেকে বের হওয়া বেটার। আর যদি ফেস করতে পারে, বসে কমিউনিকেট করা যে কি চায় বা জিনিসটা কি আসছে। যেমন আছে এরকম অনেক মানুষ যে আপনার ধরেন শুয়ে আছে, হঠাৎ করে দেখতেছে একটা মানুষ রুমের মধ্যে বসে আছে, ও কিন্তু জাস্ট তাকায় ভয়ে কিছু না বলে হয়তো ঘুমায় গেছে, সকালে উঠে বা সারা জীবন তার মাথার মধ্যে ওইটা আছে, এবং সে জীবনেও বুঝতে পারবে না যে জিনিসটা তার সাথে কি হয়েছে। বাট যদি এরকম কেউ দেখে, এটা কিন্তু এমন না যে সাইকিক পেশেন্ট হয়ে যাবে বা মানুষজন তাকে সাইকিক পেশেন্ট বলবে। যদি মনে হয় তার কিছু রুমে আছে, সে যদি কমিউনিকেট করার ট্রাই করে, অনেক ওয়ে আছে। যেমন আপনার ধরেন বসে বলতে পারে যে আপনি যদি কেউ রুমে থাকে আমাকে সামহাউ ফিল করাও, এরকম কিছু টার্মস আছে কথা বলার। তো যদি থেকে থাকে কিছু, যদি মনে হয় যে ওর সাথে কমিউনিকেট করতে যাচ্ছে, সামহাউ একটা মানে সাইন দিবেই। ওকে, তো এটা কিপ ইউর কুল। এবং আপনারা নিশ্চয়ই মানে জিবরানদের সাথে আমরা এর আগে যখন কথা বলেছি তখন জেনেছি যে অনেকে এটার মানে কি বলবো যে প্রতিকারের ব্যবস্থা করে থাকেন, যে গজাল, যে আশিকও বলছিল আজকে, তারপরে তাবিজ এগুলো নেওয়া, বা চান যেটা না হোক, হ্যাঁ এরকম ধরনের ঘাটাতে যাওয়াটা ঠিক না। অনেকেই আমরা কয়েক সময় তিলকে তাল বানিয়ে ফেলি, ওটা মানে মশা মারতে কামান নিয়ে আসি বেসিক্যালি। জিনিসটা হচ্ছে আনলেস ইউ আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন, যে কি হচ্ছে, কেন হচ্ছে। আমার সাথে যেটা হচ্ছিল, মানে আই থিঙ্ক হ্যান্ডেল ইট দ্য বেস্ট ওয়ে পসিবল। হ্যাঁ তা তো অবশ্যই। যেটা মানে প্রথমবার যখন আমাকে বোবায় ধরতো, অথবা আমি ফিল করলাম যে আমাকে মানে সামথিং, আমার ঘুম থেকে উঠলাম দেখে আমি দেখতে পাচ্ছি না,
and I can just track the কোনো জায়গায় আছে somebody একদম পাশে দাঁড়ানো, huge একটা figure. So তখন আমার কি করা উচিত, প্যানিক করা উচিত, আমি চিল্লাতে যাচ্ছি কিছু না, বললাম যে বললাম যে কিছু আগে যে আমার ভাই একটা এক্সপ্লেনেশন দিল যে বাসার মধ্যে যদি শব্দ হয়, এটা যদি লো কনস্ট্রাকশন হয় তাহলে হয়তো নিচতলাকে হেঁটে গেলে সব উপরতলার শব্দ আসে। কিন্তু রিসেন্টলি আমি যে জিনিসটা একটা অদ্ভুত জিনিস ফেস করলাম, মজার জিনিস এটা কিন্তু আপনি কোনোভাবে এক্সপ্লেনেশন করতে পারবেন না। যদি এটা যদি এমন যদি হয় যে আমার কিছু প্রবলেম, হয়তো আমার যে সাইকিক প্রবলেম জন্য শুধু আমি দেখতে পাচ্ছি, তাহলে এটা হলে শুধু আমার কিন্তু ফেস করার কথা, আমার আশেপাশে কেউ ফেস করার কথা না। তো এখানে আমি যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম যে একদিন আমি আমার ফ্রেন্ডের বাসায় ছিলাম, জাস্ট করে সন্ধ্যাবেলা আমরা জাস্ট টাইম পাস করছি সন্ধ্যাবেলা, তো আমার ফ্রেন্ডের বাসায় কেউ ছিল না, তো আমি আমার 2 ফ্রেন্ড মিলে ছিলাম ওর বাসায়। তো যেহেতু ওর বাসায় কেউ ছিল না, তো আমরা রুমের মধ্যে বসে স্মোক করছিলাম, নিজের মধ্যে টাইম পাস করছিলাম। আমি জানি কিন্তু ওই টাইমে আন্টি আসবে না, তো আমরা রিল্যাক্স মুডে ছিলাম। তো আমি কম্পিউটার সামনে ছিলাম আর আমার এক ফ্রেন্ড আমার পাশে বসেছিল, আরেকজন বিজনেস ছিল। আমার ফ্রেন্ড নাম তন্ময়। আমি হঠাৎ করেছিলাম আন্টির গলা, আন্টি ডাক দিল, এই তন্ময়। আমি দেখলাম তন্ময় আমার পাশ থেকে উঠে গেল। তন্ময় পাশ থেকে উঠে যে মানে আন্টির রুমটা তন্ময়ের রুমের পাশের রুমেই, তন্ময় আন্টির রুম থেকে ঘুরে টুরে এসে বসে রাখলো। আফটার 10 to 15 মিনিটস আমি আন্টিকে জিজ্ঞেস করলাম, আন্টি আসছে? আন্টিকে গাড়ি নিয়ে আসছেন? গাড়ি নিয়ে আসলাম, বের হবো। ও বললেন না, আন্টি আসেনি। আমি বললাম তাহলে আন্টি যে ডাক দিল? আমাকে বললো তুই শুনছিস? হ্যাঁ আমি তো শুনতে পেলাম যে এই তন্ময় বলে ডাকছে। তখন ও একটু ভেড়া জায়গায় খেয়ে গেল, যে কারণ এই তন্ময় ডাকটা ও শুনতে পেয়েছে, আমিও শুনতে পেয়েছি, এবং ফানি থিং আমার যে ফ্রেন্ডটা রাশাদ, সে যে বিছানায় শুয়েছিল সেও কিন্তু শুয়ে পেয়েছে এই তন্ময় ডাক। এক সময় একই সঙ্গে তিনজন, এবং আন্টি গলার স্বর আমরা কিন্তু শুনলাম, আন্টি কিন্তু আসলে আসেনি। এবং তন্ময় যে আন্টি ডাক শুনে যে তন্ময় যে ঘুরে দেখে আসলো চেক করে, তন্ময় নিজেও কিন্তু জানে না যে আমরা শুনতে পেয়েছি। তন্ময় কিন্তু ওর মধ্যে বসেছে। জাস্ট আফটার 10 মিনিট বা 15 মিনিট আমি জিজ্ঞেস করলাম তো আন্টি আসছেন, আন্টিকে গাড়ি নিয়ে আসছে? তখন বললেন না, আন্টি তো আসেনি। এটা যদি হয় তাহলে এটা কিভাবে হবে? 3 জন মানুষই একসাথে তো একই ভুল করা সম্ভব না। সেটাই। আমি জাস্ট একটা ইন্টারাপ্ট করি, আপনার বাসা মানে যেখানে বিল্ডিংটা আপনি বলছেন মেইন রোড থেকে কত দূর? অলমোস্ট মেইন রোডের উপরে, কর্নার প্লট। আচ্ছা, মেইন রোডের উপরে। এখানে একটা ব্যাপার হচ্ছে যে আপনার যখন গাড়ি যায়, আমাদের রাস্তার কনস্ট্রাকশন যেগুলো হয় খুব পোর এবং খুবই উইক। যখন নর্মালি যদি ইভেন 1 কিলোমিটার দূরেও যদি কোনো গাড়ি যায়, দেখা যায় যে ওই ওয়েভটা কিন্তু আপনার আসে, অতটুকু পর্যন্ত আসে। মানে এটা হচ্ছে আমার এক্সপ্লেনেশন। তারপরেও হইতে পারে, মানে আমি একটু আগেই বলছি যে আপনার you're right, exactly right. I would say except for the voice আমার explanation আছে একটা অন্য। আচ্ছা, but as far as the sound is concerned, আমি বলবো যে হ্যাঁ, because আমার life I spent studying sound. হ্যাঁ, মানে both of us. What is the loudest, পৃথিবীর সবচেয়ে loudest noise কি বলতো? সবচেয়ে loudest noise possible, সবচেয়ে লাউড সেটা হচ্ছে যে সমস্ত যে ডগদের ইয়ে হয় ওটা নাকি? the high frequency, but that's not loud মানে জোরে, অনেক জোরে। what is the loudest noise? অনেক জোরে কি বাজে? যত go turn up your volume একদম বাসে যে মিউজিক বলি যত জোরে পারো ট্রান্সফার হোক, কেউ যদি একটু বাস লাউড করে you hear the door. অবশ্যই lowest frequency is the biggest. So যেটা একটা বড় এক্সপেক্ট করে তখন একটা বড় হয়, এটা তো obviously high pitch না, so that has an impact. সাউন্ডে কিন্তু গ্লাস ভেঙে ফেলা যায়, সাউন্ডে ওয়াল ভেঙে ফেলা যায়। So তখন হয় কি, মানে the bass frequencies travel the most. So একটা কেক ড্রাম যখন মানুষ বাজায়, যখন ড্রামস বাজায়, কেক ড্রাম যখন আমরা স্টুডিওতে রেকর্ডিং করি, that's the worst thing to do. একটা ওপেন এয়ার করলে কিক ড্রাম ট্রাভেলস মোর বিকজ ইটস এ লোয়েস্ট ফ্রিকোয়েন্সি এভারেজ। সো এখন হয় কি, যখন একটা ট্র্যাক যায় এই যায়, দিস ক্রিয়েট লো লেভেল ফ্রিকোয়েন্সিস। দেখি আমরা যেটা বলবো যে আমাদের কনস্ট্রাকশন হয়, দেয়ার লট অফ হলো পয়েন্টস আমাদের বিল্ডিং এ থাকে। তুমি ওয়াল আসে দেখবা মানে জাস্ট টক মানে নক করে দেখো, অনেক জায়গায় দেখবা ডিফারেন্ট ফ্রিকোয়েন্সিস দিচ্ছে, নট সেম ফ্রিকোয়েন্সি এভরিওয়্যার। সো দোজ আর হলো পয়েন্টস। Right, like a sound যখন আপনাকে ভাইব্রেট করতে থাকে, they produce a different factor that you cannot explain.
সেটাই। এবং আমার কাছে বেশ কিছু SMS অলরেডি চলে এসেছে, আমি সেই SMS এর কিছু করে ফেলতে চাই। আর যারা SMS পাঠাতে তাদেরকে বলবো যে লিখে ফেলুন SIUT স্পেস আপনার নাম স্পেস আপনার মেসেজ পাঠাতেন 9840 নাম্বারে। আর যারা আমাকে ইমেইল করতে চান তারা লিখুন BHWT@radiofurti.fm, মানে bhutfm@radiofurti.fm এ আপনার ইচ্ছা করলে SMS পাঠাতে পারেন। মনিকা আমাদের SMS করেছেন এবং তিনি লিখেছেন তার আগে অনেক প্রবলেম হতো এবং এখন ছোট ছোট প্রবলেম হচ্ছে এবং তিনি বলছেন যে তিনি আসলে যোগাযোগ করছেন। আমার যেটা মনে হয় যোগাযোগ করার উপায় একটাই, সেটা হচ্ছে আপনি ইমেইল করতে পারেন। আর আসলে সমাধান দেবার কিছু নাই, আমরা আসলে মানে কোনটা সত্যি কোনটা মিথ্যা এটা আসলে প্রমাণ করতে চাই না। আমরা যেটা চাই আপনাদেরকে একদম মানে নির্ভেজাল মজা দিতে। আচ্ছা আরমান, আচ্ছা সুমন লিখেছেন, আরমান ভাই মাঝে মাঝে আমার মাঝে মাঝে তার শরীরটা ভারী লাগে, হ্যাঁ শরীরটা অনেক ভারী ভারী লাগে, হ্যাঁ তার শরীরটা অনেক ভারী ভারী লাগে এরকম বলেছেন। তারা SMS করেছেন আমাদেরকে। এছাড়াও সৌমিত্র আমাদের SMS করেছেন যে আমি জানি ভূত, আচ্ছা তিনি অবশ্যই একটা ব্যাখ্যা দিয়েছেন, সেই ব্যাখ্যাটা আমি এখন পড়তে চাচ্ছি না। আচ্ছা ফাহাম লিখেছেন, আচ্ছা ভাইয়া বলেন, আমি প্রায়ই স্বপ্নে সাপ দেখি। আচ্ছা আর আমাকে শিহাব ভূত লিখেছেন যে রাসেল ভাই আজকে রাত্রে উত্তরা থেকে আসার পথে একটা ঘটনা ঘটেছে এবং আমি গাড়িতে FM শুনছিলাম, আমি বাসায় পৌঁছে মেল করবো, ইমেলটা বলেন। ইমেল আমি বলে দিয়েছি, তারপর আরো একবার আপনার সুবিধার জন্য বলছি যে bhutfm@radiofurti.fm। আর ডলার লিখেছেন যে আমার ভাই আমি যা কিছু স্বপ্নে দেখেছি, এটা অনেকে হয় যে আমি স্বপ্নে যা কিছু দেখে সেটা নাকি হুবহু হয়ে যায় পরের দিনে। এটা আমার সাথে হয়, এটা আমি ওই দিন গতকালকে যেদিন সুমন ভাই সিঙ্গাপুরে যায় ওই দিন বিকালে ওনার বাসায় ছিলাম, প্রায় 4.5 ঘন্টা 3-4 ঘন্টা আমরা গল্প করছি। তো আমার বাবাকে নিয়ে আমি একটা কথা বলছি ওনাকে যে এরকম একটা স্বপ্ন দেখছি আমি রাতে, স্বপ্ন না ইনফ্যাক্ট এটা বলতে গেলে ভিশন। সুমন ভাইয়ের সাথে সুমন ভাইয়ের সাথে আমার একটা সিমিলারিটি হচ্ছে যে উনিও ভিশন দেখে, মানে যেই জিনিস উনি মানে দেখতে চায় চোখ বন্ধ করলে উনি যেই জিনিস দেখতে পারে, সেম আমার বেলাও হয়। ইনফ্যাক্ট আমরা ওই দিন বসে সুমন ভাইয়ের বাসায় আমি বলতেছি সুমন ভাই গতকালকে আগের দিন আপনি এই কাজটা করছিলেন ওই রুমে গিয়ে, তো উনি আমাদেরকে কিছুক্ষণ তাকে বলে তুমি 1.5 বছর আগে এই কাজটা করছিলাম। তো আমরা দুজনের ব্যাপারে কিছু কথা বলছিলাম। তো এই জিনিসটা হয়, এটা হয় যে যদি কোনো অতিরিক্ত কেউ চিন্তা করে লাইফ নিয়ে, নিজের লাইফ নিয়ে যদি কিছু চিন্তা করে, দেখা যায় যে আপনার যখন ঘুমায় চলে যায় দেখে অনেক কিছু দেখে যেটা কালকে তার সাথে ঘটে যায়। এটা কিন্তু বলতে গেলে গিফট, একটা স্পেশাল একটা গিফট, এন্ড এটা মিসইউজ করা উচিত না। যেমন অনেকে এটা হচ্ছে আমার অন্যভাবে হয়, যেমন হচ্ছে মিসইউজ মানে কি অনেকে হয়তো চান না। আমার কাছে বেশ কিছু SMS এর আগেও এসছে এবং ইমেলও এসছে যেরকম যে একজন তো ভয়াবহ বিপদের কথা বলছেন, তিনি বলছেন যে আমি যখন কেউ মারা যাবে সেটা টের পাই, মানে কি যে মনে হচ্ছে যে কারো বিপদ হবে বা মারা যাবে সেটা আমি টের পাই, মানে এটা সে টের পেতে চান না আসলে, বাট উনি টের পাচ্ছেন। কিন্তু এটা যেমন আমার সাথে হয়েছে 2 মাস আগে, আমি আপনার টানা 3 দিন ঘুমাইনি, এটা আমি জিবরান ভাইকেও বলছিলাম, টানা 3 দিন ঘুমাইনি, একদম মানে কোনো ঘুমাইনি। তো হঠাৎ করে এক ঝামেলার কারণে, আমি নামটাই মানে বলবো না, তো ওর সাথেই আমি ছিলাম, সে মানে খুব বাজে অবস্থাটা। তো হঠাৎ করে 5 থেকে 10 মিনিটের জন্য আমার চোখ লেগে গেছে। তো আমাকে মানে লিটারেলি ধাক্কা দিতেছে কানের মধ্যে, বলতেছে উঠো, আত্মহত্যা করবে, তাড়াতাড়ি উঠো। তো আমি চোখটা খুলে দেখলাম সে আমার পাশে নাই। পাশের রুমে আমি দেখি দরজা বন্ধ, আমি দরজা ভেঙে দেখি অলমোস্ট রশি টসি ঝুলায় রাখছে, মানে সে নিচ্ছে। এইটা হচ্ছে মানে যারা এরকম দেখে যে কারো ডেথ নিউজ পাবে, এটা একটা গিফট এই কারণে যদি পসিবল হয় বাঁচাইতে পারে। এরকম যেমন আমার লাস্ট টাইম মনে হয় বলছিলাম যে আমার এক ফ্রেন্ডের বাবা মারা যাবে, তো ওইটা অনেক চেষ্টা করা হয়েছিল, ইভেন 1.5 বছরের মতন চিকিৎসা করা হয়েছিল। তো লাস্ট স্টেজে এসে আমি বলছি যে তোমার বাবা মারা যাবে কয়েকদিন পর, তারপর আমার আরেক ফ্রেন্ডের নানা মারা যাবে, ওগুলো সব লাস্ট স্টেজে। তো ট্রিটমেন্ট হচ্ছিল। এমন যদি কোনো নিউজ পাই, যেটা আমার যেমন একটু আগে বললাম যে আত্মহত্যা করতে গেছিল বাঁচাইলাম, এরকম যদি কোনো নিউজ হয় যে একজন মারা যাবে, যদি বাঁচানোর কোনো পসিবল ওয়েজ থাকে, তো এটা একটা ভালো জিনিস তার জন্য, অবশ্যই তাহলে গিফট ডেফিনেটলি। আমাদের কাছে আরো SMS আসছে অনবরত এবং SMS গুলোর মধ্যে ম্যাক্সিমাম কোয়েশ্চেন। খুলনা থেকে আমাদেরকে প্রিয়া SMS করেছেন এবং তিনি বলছেন আমি ঘুমাতে পারছি না, কজ আমি ভয় পাচ্ছি এবং আমি একা খাই, একা ঘুমাই। ওকে, এছাড়াও আমাদের SMS করেছেন আমি দেখতে পাচ্ছি মিলন, এবং আমাদেরকে SMS করেছেন রিমিক্স ভূত। ওকে, রিমিক্সের সময় রিমিক্স ভূত থাকবেই। আমাদেরকে এছাড়াও SMS করেছেন ইরা, এছাড়াও SMS করেছেন রিমি খুলনা থেকে,
মজিবুর আমাদের SMS করেছেন আগারগাঁও থেকে, একজন SMS করেছেন এবং তিনি বলছেন আরমান ভাই আমি বিগত 1 মাস ধরে আমি একজনকে দেখতে পাই এবং এইটা সব জায়গায় একজনকে দেখতে পান তিনি, এবং ওইটা আমার সাথে কথা বলছে, ইভেন একবার হেল্প করেছে, মানে কোন একজনকে তিনি দেখতে পান, কথা হয় তার সাথে। হ্যাঁ, মানে কোন একজনকে তিনি সবসময় দেখতে পান এবং সব জায়গাতেই তাকে খুঁজে পান, তার সাথে কমিউনিকেট করে আর কি, বিভিন্ন বিষয়ে কথা বলেন। আমি আমার সাথে এখন কন্ট্যাক্ট করা পসিবল হবে না, বাট আমি বলবো যে রাসেল ভাই ইনফরমেশন দিতে যে আপনি যে সব জায়গায় দেখতে পারেন ওনাকে, এতে কি আপনার কোনো কাজে ক্ষতি হচ্ছে নাকি? নর্মালি যেটা আমার হয়েছে, বা এটা জীবন ভাইয়ের সাথে আমি জানি না উনি শেয়ার করবে নাকি না, যে আমাদের সাথে যখন হয়েছে আমাদের লাইফে কিন্তু আমরা অনেক কিছু হারাইছি, অনেক ক্ষতি হয়েছে। প্রথম মনে হতো যে কত কিছু ইনফরমেশন জানতেছি, বাট আমরা মানে বলতে গেলে অনেক বাজে ভাবে ডিস্ট্রয়, এখন অলমোস্ট উঠা রিকভারি করার চেষ্টা করতেছি। আমি এখন রিকভারি না, আমার লাস্ট মানে 1 ইয়ার থেকে লাস্ট আমি এক্সপ্লেইন যে আমার লাস্ট 3 উইকস কেমন গেছে, মানে nobody will ever want to join protest literally এরকম, মানে এটা তার মানে এটা আসলে এনজয় করার মতো কোনো কিছু না, মানে I've got a serious problem যারা ফিউচার দেখে ড্রিম করে হয়ে যায়, why can't they dream that I'm rich? দিস ইজ ভেরি ট্রু। আচ্ছা, আমাদের এছাড়াও দেখতে পাচ্ছি যে অনেকেই SMS শুনুন আমাদের SMS করেছেন, এছাড়াও আদনান SMS করেছেন। আচ্ছা, আমরা কোনো ঘটনা যাবো কি? একটা ছোট্ট একটা ঘটনা শুনি না? ছোট্ট একটা ঘটনা, সময় তো বেশি নাই, আমরা একটা ঘটনা যাই, একটা বা দুটো ঘটনা দিয়ে আমরা শেষ করি। আচ্ছা, মানে অন্য কারো ঘটনা হলে চলবে, অন্য কারো ঘটনা থেকে আমার ঘটনাই অনেক। তুমি তোমার ঘটনা বলো। হ্যাঁ প্লিজ। আচ্ছা, ঘটনা কি মানে প্রেডিকশন নিয়ে লাস্ট ভূত এফএম থেকে আসার পর যেটা একটা নরমাল, সবাই মানে একটু মানে ভয় পেতে যাচ্ছে এবং ভয় পেয়ে ঘুমাতে যাচ্ছে, সুতরাং আমরা একটু ভয়ের ঘটনাই শুনি। আচ্ছা, ভয়ের ঘটনা হলে যেটা একদিন হয়েছে আমার সাথে রাত্রে, নরমালি যেটা আমি আগে যখন করতাম, যখন আমার প্রথম বুঝতে পারলাম যে আমার সাথে কিছু আছে, আমি সবসময় তো রাত্রে বসতাম 2টা-3টার দিকে বসে এরকম আপনার কথা বলতাম, কমিউনিকেট করতাম যে অমুকের কি হবে বা অমুক জনের সাথে, আমার ফ্রেন্ডদের ব্যাপারেই জানতাম যাদের ব্যাপারে জানা দরকার ছিল। তো এরকম একদিন রাত্রে তখন সবসময় 3:30 থেকে 4টার মধ্যেই ঘটতো। তো একদিন রাত্রে এরকম বসে আছি, হঠাৎ করে আপনার চোখ বন্ধ করে আসি, তো হঠাৎ রুমে বিকট আওয়াজ। তো তখন আমি তাহাজ্জুদে নামাজ পড়তাম। তো কিছুক্ষণ যখন দেখলাম আওয়াজ হচ্ছে, কথা বলতে পারতেছি না, কমিউনিকেট করতে পারতেছি না, মানে ভিজিবল ছিল না তেমন একটা, মানে আসতেছে যাচ্ছে আসতেছে এরকম একটা লাগছে আমার কাছে। তো আমি উঠলাম, উঠে আমি অজু করলাম, অজু করে এসে জায়নামাজটা বিছায় আমার রুমে, নর্মালি কিন্তু মানে আমার রুমটা অনেক অন্যরকম একটু, মানে জাস্ট কোনো লাইট নাই, ছোট একটা আপনার স্পট লাইটের মতন আছে বলতে গেলে, ল্যাম্পে ওইটাই জ্বলে, কোনো টিউবলাইট কিছু নেই। তো ওই ল্যাম্পটা জ্বলায় রেখে আমি আপনার পশ্চিম দিকে জায়নামাজটা বিছায় নামাজের জন্য, তাহাজ্জুদের নামাজের জন্য দাঁড়াইলাম। আমার বারান্দা সবসময় লক থাকে, আমি কোনোদিন বারান্দা খুলি না। বাসায় যদি কোনো ফ্রেন্ড আসে, 1-2 জন যারা আসে, সন্ধ্যে আসে, ওনারা যদি আসে ওনারা বারান্দায় যায় মাঝে মাঝে, বারান্দা সবসময় লক থাকে, কারণ আমার ঠিক বারান্দার সামনে একটা ছেলে আত্মহত্যা করছে। ওইটা মানে আমার জিম রিলেটেড কিছু ভয় লাগে না, বাট কেউ আত্মহত্যা করলে খুব ভয় লাগে, আসলে ভয় লাগার মতো একটা ব্যাপার। তো আমি জাস্ট দরজা লক, আমি দাঁড়ায় নামাজ পড়বো, আল্লাহু আকবার বলে যেই হাত বাঁধলাম, সমানে দরজার মধ্যে টোকা দিচ্ছে। ওকে, তো প্রথমে 2-3টা টোকা দিল, আমি নামাজ ভাঙ্গি নাই তখনও। প্রথম আপনার সেজদাতে গেলাম, বসলাম, দাঁড়াইলাম, আবার অনেক জোরে প্রচুর আওয়াজ হচ্ছে। এরপরে অনেকটা ভয়েস আপনার এরকম টাইপের একটা ভয়েস, আবার টোকা দিচ্ছে সমানে। এক পর্যায়ে আমার নিজের কাছেই ভয় লাগতেছে, মানে আমি নামাজ আর কন্টিনিউ করতে পারতেছিলাম না। আমি মানে নর্মালি যেটা মানুষজন নামাজ পড়ে, তারা বলে যে বাবা মা বিপদে না পড়লে নামাজ ভাঙা যাবে না, যদি বাবা মা বিপদে পড়ে নামাজ ভাঙবে, বাট মানে ভূমিকম্প যদি হয় তারপরে নামাজ ভাঙা যাবে না, এরকম একটা যে জিনিস আমি জানি কি। আমি নামাজ ভাঙতে যাচ্ছিলাম না কোনো মতে, লাস্ট আমার রাকাত, আমি জাস্ট আত্তাহিয়াতু পড়ে আমি নামাজটা শেষ করবো সালাম ফিরে, হঠাৎ করে আপনার দরজায় এমন ভাবে বাড়ি দেওয়া শুরু হলো, আমি চোখ খুলে মানে নামাজ ভেঙে ফেলছি, আমি নামাজ পড়তে পারিনি। আমি উঠলাম, উঠে বারান্দার দরজার দিকে তাকাইছি, তখন কোনো আওয়াজ হচ্ছে না, নর্মালি এরকম আপনার পুরো সাউন্ড বন্ধ। এরপর আমি আর নামাজ কন্টিনিউ করি নাই, যার নামাজটা ফোল্ড করে আলমারিটার মধ্যে ঢুকে আমি বিছানায় শুয়ে আছি। আর তখন তেমন আমি ফ্যামিলি মেম্বারের কারোর সাথে কথা বলতাম না, জাস্ট আম্মুর সাথে কথা বলতাম, আম্মুকে এইসব বলতাম, আমার ভাইয়ের সাথেও তেমন একটা কথা বলতাম না, আর বাবাকে বলতাম মাঝে মাঝে। আমি আম্মুর কাছেও যেতে পারতেছি না, মানে আম্মু অন্য রুমে ঘুমায় অনেক দূরে, তো ওইখান থেকে বের হয়ে আমার মানে ক্রস করতেও ভালো লাগতো না। মানে ব্যাপারটা তো দরজার সাথে ঘটছে, সুতরাং ওই দিক দিয়ে যেতে হবে। মানে এক্স্যাক্টলি আমি মানে সাউন্ডটা কোন দিক দিয়ে আসতেছিল, মানে আমার যেদিকে নামাজ পড়তেছিলাম 2টা দরজাই আমার পিছে, মানে গেট থেকে যেদিক দিয়ে আমার রুম থেকে বের হবো ওইটা হচ্ছে একদম ঠিক আমার পিছে, আর আরেকটা হচ্ছে আমার বাম দিকে পিছে।
মানে দুই কর্নারে। আচ্ছা, আওয়াজটা অনেকটা সারাউন্ড ছিল, যে ডান দিক থেকে না বাম দিক থেকে, আমি কোনো দরজাই খুলতেছিলাম না, আর বারান্দা তো ভুলেও যাবো না ভয়। এরপরে কিছুক্ষণ শুয়ে আসি, হঠাৎ করে দেখলাম আপনার মানে একটা ছুরির মতন ভেসে গেল রুম থেকে, মানে জাস্ট একটা ছুরি চোখের সামনে দিয়ে ভেসে গেল। আচ্ছা, খুব ধারালো, মানে জাস্ট আলোটা দেখলাম ফ্ল্যাশ এরকম একটা করে একটা চোখের সামনে দিয়ে গেল। তখন হাসলাম, নিজে নিজে কথা বলে হাসলাম, অনেকটা সাইকিকের মতো নাকি। হেসে আমি আর যখন জিনের সাথে কমিউনিকেট করতাম আমি সবসময় ফ্লোরে বসতাম, আর আমার একটা ফ্লোর বেড ছিল সামনে ডান দিকে, মাঝখানে গোল হয়ে এক জায়গায় বসতাম। চোখ তখনই বন্ধ করছি। তখন আমাকে বলছে যে নামাজটা ভাঙলা কেন, আমি শুনতেছি, বললো যে নামাজটা ভাঙলা কেন। তা আমি নিজে মনে মনে বলতেছি যে আপনি আমাকে ভয় দেখাইছেন, দরজা টোকা দিচ্ছিলেন, আমি নামাজ পড়তে পারিনি। তখন বলছে এটা তো খুব গুনার কাজ হয়েছে, তুমি দাঁড়াও নামাজটা শেষ করো, আমি তারপর তোমাকে কিছু জানাবো তোমার কয়েকজনের ব্যাপারে। তো আমি বলে দাঁড়াইলাম, আবার উজু করে আসছি। আমি ভাবছি যে হয়তো নামাজ ভাঙছে, আবার উজু করে আসে ফ্রেশ করে নামাজ পড়ি। যেই নামাজে দাঁড়াইলাম তখনই চিৎকার আপনার কানের সামনে দিয়ে সমান চিৎকার হচ্ছে, মানে চিৎকার গুলো আমি জানি না এখানে দিতে পারবো নাকি না, বাট খুবই মানে এবং চিৎকারটা অনেকটা ডুয়েল ভয়েস ছিল আপনার, অনেকটা এরকম যে এই টাইপের একটা চিৎকার কানের সামনে দিয়ে যাচ্ছে। তখন আমি নামাজ আর ভাঙিনি, আমি জাস্ট মানে হাত পা কাঁপতেছিল ভয় চোট আমার, আমি জাস্ট কোনো মতে আল্লাহু আকবার বলে নামাজে দাঁড়ালাম। এরপর চিৎকার দিচ্ছে তো দিচ্ছে কানের সামনে, আমি একটা সূরা পড়তে আলহামদুলিল্লাহ বলি, আবার ভুল হয়ে যায় সূরার মধ্যে, ভয় ছোট ভয়। আর নরমালি নামাজ পড়লে আমি সবসময় চোখটা বন্ধ করে রাখি। তখন চোখ খুলছি, চোখ খুলে আমি নিচের দিকে তাকায় নামাজ পড়তেছি, এবং পিছন দিয়ে মনে হচ্ছে কোন একটা ওয়েভ যাচ্ছে আমার ঘাড় চাপাইতেছে, মানে ঘাড়টাকে দেবে দেওয়ার চেষ্টা করতেছে। আমি কোনো মতে নামাজটা শেষ করে যখন বসলাম তখন পুরোপুরি আসলো সামনে, মানে মানে একটা যে সাদা পর্দার মতন দেখলাম ভেসে আসলো, এরপর গায়েব হয়ে গেল। তখন ভয়েস শুনতাম, শুধু ভয়েস শুনি। তখন আমাকে কিছু মানুষের ব্যাপারে বললো, আমার খালার ব্যাপারে, মানে আমার নিজের খালা, ওনার ব্যাপারে একটা কথা বললো যে তখন খালার ঠিক বিয়ে হয়েছে, এবং খালা তখন অন্য একটা শহরে চলে গেছে। আমরা পরের দিন যাবো ওই শহরে, আমি বাবা আর আমার এক ফ্রেন্ড যাবো। আমার আম্মু তখন ঢাকায় ছিল। তো আম্মুকে আমাকে একটা কথা বললো খালার ব্যাপারে, যে আপনার খালা খুব বিপদে আছে এবং খালার সাথে এই জিনিসগুলো ঘটছে, আপনি যত তাড়াতাড়ি সম্ভব খালার সাথে কন্ট্যাক্ট করেন। তখন বাজে ভোর 4:30 4টার মতো। আমি তখনই আম্মুর রুমে চলে গেছি এবং আম্মুর দরজা নক করে, আম্মু নর্মালি ওষুধ খেয়ে ঘুমায়, আম্মুর দরজা নক করে আমি আম্মুকে বললাম, আম্মু বললো কি হয়েছে বলো। তো তখন আমি কিন্তু ফ্যামিলির সাথে, মানে যখন আমার প্রবলেম হয় আমি কিন্তু ফ্যামিলির সাথে তেমন একটা কমিউনিকেট করতাম না, খুব কম, খুবই কম। তখন আম্মু বলতেছে যে কি কথা বলতেছে এত রাত্রে, আমি বলছি যে এরকম খালার ব্যাপারে, মানে তোমার বোনের ব্যাপারে আমি কিছু জানলাম, তুমি এখনই একটা ফোন দাও। বলে পাগল নাকি, মাত্র মানে রাত সন্ধ্যা 8টার দিকে আমরা তাকে, মানে বিয়ে হয়েছে দুপুর 3টায়, আমরা তাকে বিদায় দিলাম 7:30টায়। ওনারা এখন আজকে রাত্রে আমি এখন ফোন দিব তাকে যে বলার জন্য যে আর মানে সমস্যা বলতেছে, এটা কোন ধরনের কথা। আমি বলছি মরার মতন অবস্থা হবে ওর, কারণ লাস্ট টাইম যখন হয়েছিল, লাস্ট টাইম তো খালার কাটছিল পুরো বুক থেকে, মানে বুকের নিচে থেকে কেটে পা পর্যন্ত। তা আমি বলছি লাস্ট টাইম হয়েছিল, আমি বলছিলাম এবারও হবে, মানে কনফার্ম থাকো তুমি ফোন দাও। তো বলতেছে এখন 4টা বাজে, অ্যাটলিস্ট ভোরও আমি ফোন দিই। আমি বলছি আমি আমার রুমে ঘুমাইতে পারবো না, আমার খারাপ লাগতেছে, আমি তোমার সাথেই ঘুমাবো বলে আমি আম্মু জাস্ট পায়ে মানে বসেছিলাম, আমি আম্মুর পায়ের উপর শুয়ে পড়লাম, আমি মাথাটা ওইভাবে রেখে ঘুমাই গেছি। সকালবেলা আম্মু আমার, মানে আমি চোখ যখন খুললাম দেখি আম্মু নাই। আম্মু আসছে আমার দিকে তাকাইছে, একটা চা এনে দিল, আমার দিকে তাকায় বলতেছে কি হয়েছে তোমার বলো তো। আমি বলছি কেন, তখন বলে আমি ওকে ফোন করছি, আমি যা যা বলছো ওইগুলো হয়েছে ওর সাথে, এবং সে ঢাকায় আসতে যাচ্ছে। তো ঠিক সাথে সাথে আমি, আব্বু আর আমার ফ্রেন্ড যে ছিল একজন, যার বাবা মারা গেছে, খুব ক্লোজ ফ্রেন্ড ছিলাম, তো আমরা 3জন একসাথে চলে গেলাম ফ্লাইট নিয়ে, আমরা যশোর চলে গেলাম। গিয়ে দেখি খালার অবস্থা খুব খারাপ। খালাকে আমি বলছি, আমার খালা কিন্তু আমার সাথে এগুলো অনেক এক্সপিরিয়েন্স করছে আমার রুমে এসে। তো পরে খালাকে বলে টোলে, এরপরে খালাকে আমরা ঢাকায় নিয়ে আসছি, তো মাঝে মাঝে বাসায় আসতো। ওই টাইমে আমি খুব দেখতাম এগুলা, যে আপনার এখনো যেমন কয়েকদিন আগে আমি আব্বুকে, ইনফ্যাক্ট জিবরান ভাইকে বলছি যে আমি গতকালকের আগের দিন আমার আব্বু খুব অসুস্থ, অপারেশন হয়েছে 2বার। তো আব্বুর এত পেইন, মানে আমি কান্না পাচ্ছিলাম না। আব্বু 3-4 দিন আগে আমাকে জড়ায় ধরে কাঁদছে, তো বলতেছে আমি বেশি দিন বাঁচবো না, মরে যাবো। তো আমার খুব খারাপ লাগছে, আমি কাঁদতে পারিনি। আমি রুমের মধ্যে আসছি, তো আমার এক ফ্রেন্ড আছে তন্দ্রা, আমি তাকে বললাম যে আমি যেমনি হোক আমি আব্বুকে ঠিক করতে চাই, কারণ আব্বু ঠিক হচ্ছে না, যত ডক্টর দেখাইছি ঠিক হচ্ছে না, আমি ঠিক করতে চাই। এটা হচ্ছে 3 দিন আগের কাহিনী। তো আমি বললো কেমনি ঠিক করবো, তো আমি বললাম যে আমি জানি না, সামহাও আমি ঠিক করবো। তো বললো আজকেই করবো, আমি বলছি হ্যাঁ। তা আমি
চলে গেলাম, ওর সাথে কথা বলে রুমে বসলাম। তা আমি সব লাইট অফ করে জাস্ট চোখটা বন্ধ করে কমিউনিকেট করতেছি নেচারের সাথে। এটা বলতে পারেন আল্লাহর সাথে, মানে ডাইরেক্ট একটা কমিউনিকেট করার চেষ্টা করতেছি। আমি বলতেছি যে আব্বুকে হিল করে, মানে সুস্থ করে দিতে যেইভাবেই হোক। তো প্রায় এক ঘন্টার মতন হয়েছে। হওয়ার পর আপনার সুমন ভাইয়ের সাথে, তখনই সুমন ভাইকে ফোন দিচ্ছি, একটা কাহিনী দেখছি। আমি সুমন ভাইকে ফোন দিয়ে বললাম যে সুমন ভাই একটা জিনিস হয়েছে, আমি খুব ভয় পেয়েছি। তো উনি হাসাহাসি একটা কথা বলে উড়াই দিল। সকাল হইলো, আমি ঘুমাইছি 6:30 7টার দিকে। সকাল হইলো 12টার দিকে, তো দেখি আব্বুর চেহারাটা এত ফ্রেশ, উজ্জ্বল একদম, মানে পুরা ধবধবা সাদা হয়ে আছে। আমি বড় ভাই ইনফ্যাক্ট আমাকে ফোন দিয়ে ঘুমতি করেছে, বলে তাড়াতাড়ি যাও, দেখো আব্বুর কি অবস্থা, চেক আপ করো। তো আমি উঠা, আমি গিয়ে দেখি আব্বু বসে চা খাচ্ছে। আমি বলছি কি অবস্থা তোমার? বলে খুব ভালো লাগতেছে, মানে হেসেই বলতেছে আমাকে, বলে খুব ভালো লাগতেছে, আর আমার পেইন একদম নাই। মানে আব্বু যেই পেইন হচ্ছে, আমরা কিভাবে পাঠাবো বলছি 1 উইক 2 উইকের মধ্যে, ইনফ্যাক্ট পাঠাবো এখনো। তো বলতেছে যে খুব পেইন হইতেছিল, এখন কোনো পেইন নেই। আমার রাত্রে 3টা না 4টার দিকে আব্বু আমাকে বলতেছে, আমি 3টা 4টার দিকে বসছিলাম আব্বুকে হিল করতে। আমাকে বলতেছে আমি 3টা 4টার দিকে উঠলাম, বাথরুমে গেলাম, বাথরুম থেকে বের হলাম, পরে দেখলাম আমার কোনো ব্যথা নেই, আমি পুরো সুস্থ হয়ে গেছি মনে হচ্ছে আমার কাছে। আমি এত খুশি হয়েছি আব্বুর এই কথা শুনে। আমি সাথে সাথে রুমের মধ্যে এসে এক ফ্রেন্ডকে ফোন দিয়ে বললাম যে, মানে খুব অহংকার করেই বললাম, আমি বলছি বুঝলা আব্বুকে তো সুস্থ করে ফেললাম, কোনো ডাক্তার করতে পারলো না, খুব অহংকার করে কথাটা বলছি। তার 3-4 ঘন্টা পর আমি আব্বুর রুমে গেলাম, দেখি আব্বু খুব অবস্থা খারাপ, আব্বুর শরীর খুব খারাপ, শুয়ে আছে বিছানার মধ্যে। আমি বলছি কি হয়েছে তোমার, সুস্থ না ছিল মাত্র? বলে যে আমি জানি না, আমার হঠাৎ করে পেইন শুরু হয়েছে আমার। তখন আমি বুঝলাম যে আমরা এই যে কত কথা বলি যে আমরা মানুষকে হেল্প করতেছি, বা আমরা আমার পাওয়ারে আমি এই কাজটা করলাম, আমার কাছে জিন আছে, আমি আমার জিনকে দিয়ে মানে মানুষকে হেল্প করতেছি, এটা টোটালি মানে একটা বোগাস জিনিস। ফিল করতে পারবেন আপনি চাইলে আপনি যে কোনো কিছু করতে পারবেন, বাট এটা ইদার নেচারকে আপনার, মানে নেচারের জন্য নেচারকে থ্যাঙ্কস দিতে হবে, বা আল্লাহকে। মানে আপনি হয়তো কমিউনিকেট করতেছেন, আপনার কাছে পাওয়ারটা আল্লাহই দিছে বা নেচার দিছে। তো আপনি কাউকে হিল করলে আপনার মানে ওই জিনিসটাকে আপনার অবশ্যই প্রায়োরিটি দিতে হবে। এন্ড মানুষকে যখনই কিছু বলবেন যে আমি মানুষের উপকার করলাম, বলতে হবে যে আমি হয়তো মিডিয়ামই ছিলাম বা ভায়া আমি ছিলাম, বাট আলটিমেটলি আসছে উপর থেকে। এখানে আমার জাস্ট আমি একটা মিডিয়া, হ্যাঁ একদম মিডিয়া, সেটাই। তো আজকে তো সময় শেষ হয়ে গেল, কিন্তু কথা এখনো নিশ্চয়ই অনেক বাকি আছে। হ্যাঁ যোগ করছি গালাগালি করলে কিছুক্ষণ। না আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে জিবরান ভাইয়ের এত বেশি অভিজ্ঞতা আছে সমস্ত বিষয়ে, এবং এত উইয়ার্ড কিছু সিচুয়েশন ফেস করতে হয়েছে। যাচ্ছি মানে এভরিডে লাইফ, মানে সো মানে এখানে যখন আসি, this is what I feel like to be around friends. একদম। আর যারা friends আছেন, so I crack a few jokes to believe, but it's back to reality and back to the same grinding life. So that's what tolerating me actually. একটা কথা আছে, মানুষজন যে মানে এখানে যতজন স্টোরিজ বলতে আসে, যদি এখানে মানে স্টোরিজ গুলোর মধ্যে যেমন সুমন ভাই যখন বলে বা আমরা যখন শেয়ার করি, অনেকেই শেয়ার করতেছে, এগুলোর সাথে যখন বাবা মা ইনভলভ থাকে, ফ্যামিলি মেম্বার ইনভলভ থাকে, আমার মনে হয় না যে কেউ যোগ করার কথা। একটা লাইফ নিয়ে ব্যাপার। আমি আজকে যদি আমার বাবাকে নিয়ে যোগ করি, কালকে আসলে একটা কিছু হবে, তখন রিগ্রেট করবো যে আমি ফাইজদামি করছি গতকালকে বলে আমার বাবা এই কাহিনীটা হয়েছে বা খালার এই কাহিনীটা হয়েছে। তো আমার মনে হয় যতজন বলে হয়তো ঘটে 70%, 30% একটু। এখন ডেফিনেটলি কিছু ঘটলে মানুষজন এটা বলতে গেলে এক্স্যাক্টলি ওইভাবে বলা হয় না, কিছুটা আপনার মিক্সচার থাকবেই কথার মধ্যে। সার্টেন লেভেল অফ এক্সাজারেশন আছে যখন একটু ফলাবো না, করে, কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে যে সবাই না, এবং ওরা অ্যাকচুয়ালি যা দেখেছে ওটা ইন্টারপ্রেট করে বলাটা। কারণ এখন জিনিস হচ্ছে আমরা মানে তারা হয় কি মানুষ অনেক জিনিস দেখে, কিন্তু যেমন একটু আগে যে এক্সপ্রেস করছে আসলে যে এই ভূত ওই ভূত, এই মাথা কাটা ভূত, এটা সো ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট বলে, কিন্তু বিকজ ল্যাক অফ নলেজ, ল্যাক অফ এক্সপিরিয়েন্স। তো তখন না হলে যখন এগুলো হয়, এখন তো আমরা এটা ইটস নট আ প্রপার সায়েন্স, তো যখন হয় আমরা নাম না জেনে উল্টা পাল্টা যে বসিয়ে দিই, তখনই এটা মিসইন্টারপ্রিট। না, ব্যাপারটা হচ্ছে কি যে মানে আছে যে এটা যেমন আমি প্রমাণ করতে পারবো না, নাই যে এটা আমি প্রমাণ করতে পারবো না। এটা আমি ইনফ্যাক্ট আমি সুমন ভাইয়ের সাথে মনে হয় নেক্সট উইক আসা হবে। আমি বলছিলাম যে আমি বলবো কেমনে, মানে অনেকে দেখতে চায় এই জিনিসটা, আমি বলতে পারি যে কেমনে দেখতে পারে। যদি কেউ মানে সিরিয়াসলি কিছু এক্সপিরিয়েন্স করতে চায় যে আসলে জিন আছে নাকি না বা নেচার আছে নাকি না, আমি সাজেস্ট করবো যে রুমের পুরো লাইট অফ করে অ্যাটলিস্ট মানে নিজেকে প্রুভ করার জন্য 30 মিনিটস মানে
পিওর 30 মিনিটস চোখ বন্ধ করে মাথা থেকে সবকিছু বাদ দিয়ে চোখটা বন্ধ করে 30 মিনিটস একটা মাঝখান মানে রুমের সেন্টার পার্ট যদি ডানে বামে না জাস্ট সেন্টারে রুমের সেন্টারে বসে থাকা, তাহলে সে যদি মানে কিছু না দেখে ডেফিনেটলি মানে আমি বলবো যে ইনফ্যাক্ট আমার হোল লাইফের এক্সপিরিয়েন্স তাহলে ভুল হবে। 30 মিনিটস রুমে অ্যাটলিস্ট চোখটা বন্ধ করে পৃথিবীর সবকিছু ভুলে মানে আশেপাশে কি ঘটতেছে এটা ফিল করা। আমি প্রিটি শিওর যে কিছু না কিছু একটা সেন্স করবে। ওকে, I have a year with that. একটা জিনিস আছে মানে এখন জেনারেশন শুনি, বাট আমাদের একটা সারা ভুগছি যে শর্ট মেমোরি স্প্যান অথবা ভেরি শর্ট অ্যাটেনশন স্প্যান। সো আমাদের নামাজ পড়তে যা খবর হয়ে যায় এত কিছু মাথায় চিন্তা আসে সেটাই। যাই হোক আমরা আজকে শেষ করে দিই। আমাদের সবাই জানেন নিশ্চয়ই যে মানে আবারও আগামী সপ্তাহে ফিরে আসবো, কিন্তু যে ঘটনাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে সবাই নিশ্চয়ই জানেন যে আজম খান আমাদের পপ সম্রাট যাকে আমরা বলি, তিনি বেশ অসুস্থ এবং তিনি মানে আমি জানি না যে এখন এই মুহূর্তে কি অবস্থা। তো আমরা তার জন্য দোয়া করব। রেডিও ফুতির পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো তার জন্য, ভূত এফএমের পক্ষ থেকে অনেক অনেক দোয়া থাকলো তার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তিতে থাকবেন এবং সারা রাত ধরে অনেক দারুণ দারুণ সব গান বাজবে, সেই গানগুলো শুনবেন, এক্সপেরিয়েন্স করবেন আরো এরকম ভয়ঙ্কর ঘটনা, আর আমাদেরকে এইভাবে ইমেল করবেন বা SMS দিয়ে জানিয়ে দিবেন যে কি ঘটলো না ঘটলো। আর যে SMS গুলো পড়া হলো না সেই SMS গুলো চিন্তার কোনো কারণ নেই। আপনাদের SMS গুলো থেকে বেছে আমরা যাদের SMS গুলো সেরকম হয় সেই ধরনের SMS গুলো আমরা বেছে তাদেরকে স্টুডিওতে কল করি। সুতরাং আপনারা এখন ইচ্ছা করলে SMS পাঠিয়ে জানাতে পারেন আমাদের যদি কোনো সেরকম ইম্পর্টেন্ট কোন কিছু জানানোর থাকে। আর ইমেল অ্যাড্রেস তো জানাই আছে সবার, সুতরাং সেই ইমেল অ্যাড্রেস ইচ্ছা করলে আপনারা আমাদেরকে নক করতে পারেন। যাই হোক, চলে যাবো গানে এবং সারা রাত গানে বাজবে। আগামী সপ্তাহে আবারও ফিরে আসবো একই সময় একই স্টেশনে আপনাদের প্রিয় ভূত এফএম নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, মোস্ট ইম্পর্টেন্টলি ফুর্তি